ওয়েলকাম টু জিআরই ভার্বাল প্রিপারেশন বাংলাদেশ। আজকে আমরা রেগমেন্ট ওয়ার্ড স্টেট গ্রুপ 3 এর সবগুলো ওয়ার্ড ডিসকাস করব। আমাদের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে আপনার অ্যাবেট। অ্যাবেট ওয়ার্ডটা নিয়ে এর আগেও বেশ কয়েকবার কথা বলেছি। অ্যাবেট শব্দের অর্থ হচ্ছে আপনার কোনো কিছুর ইন্টেন্সিটি কমানো, ঠিক আছে? কোনো কিছুর ইন্টেন্সিটি কমানো অর্থে বা তীব্রতা কমানো অর্থে আমরা অ্যাবেট শব্দটা ব্যবহার করব। যেমন ধরেন প্রচন্ড ঝড় বৃষ্টির পর যখন বাতাসের বেগ কমে আসে এবং আকাশ একটু শান্ত হয়, তখন আমরা বলি দ্য স্টোর্ম হ্যাজ অ্যাবেটেড। আশা করি বোঝা গেছে। বিকাম লেস ইন্টেন্স অর ওয়াইড স্প্রেড, কোনো কিছুর জাস্ট তীব্রতা কমান, টু রিডিউস দ্য ইন্টেন্সিটি অফ সামথিং। খেয়াল করেন কি বলতেছে, আফটার দ্য হেভি থান্ডারস্টর্ম ফার্স্ট দ্য উইন্ড বিগেন টু ডাই ডাউন, মানে হচ্ছে প্রচন্ড ঝড় বৃষ্টির পর বাতাসের বেগ কমতে শুরু করেছিল, এন্ড দ্য রেইন ফাইনালি স্টপ, শেষ পর্যন্ত বন্ধ হয়েছে। ওকে, সো এটাও মোটামুটি সেম কথা। এখানে কি বলতেছে, অ্যাজ অ্যাজ মানে হচ্ছে যেহেতু, অ্যাজ দ্য গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেড, ইমপ্লিমেন্টেড মানে হচ্ছে কোনো কিছু আপনার প্রয়োগ করা বা বাস্তবায়ন করা। অ্যাজ দ্য গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেড নিউ ইকোনমিক পলিসিস, সেহেতু, কমা শব্দের অর্থ সেহেতু, দ্য পাবলিকস অ্যাঙ্গার, মানুষের যে রাগ, ওভার রাইজিং ইনফ্লেশন বিগেন টু অ্যাবেট, মানুষের যে ওই যে আপনার বর্ধিত যে মুদ্রাস্ফীতির ইনফ্লেশনের প্রতি মানুষের যে রাগ, সেটা কমতে শুরু করেছিল, ঠিক আছে। বিগন টু অ্যাবেট, আশা করি বোঝা গেছে। এখানে অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছেন। সেম শব্দগুলো আমরা যখন গ্রুপ 1 এর ওয়ার্ড গুলো পড়ছিলাম তখন ডিসকাস করেছি, ঠিক আছে। এই প্রত্যেকটা শব্দ হচ্ছে আপনার কোনো না কোনো ভাবে কোনো কিছু কমানো, শান্ত করা বা প্রশমিত করা অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে। আপনি একটা কাজ করতে পারেন যে এই শব্দগুলোকে হচ্ছে একসাথে লিখে রেখে প্রতিদিন একটু একটু করে আপনি রিভাইজ করতে পারেন, কারণ প্রত্যেকটা শব্দ আপনার লাগবে, এখানে কোনো শব্দ আপনি বাদ দিতে পারবেন না। উল্টাটা কি হবে, অপোজিটটা হবে হচ্ছে কোনো কিছু বাড়ানো, ইন্টেন্সিফাই করা, তাই না, ওরসেন আরো খারাপের দিকে নিয়ে যাওয়া। আশা করি বোঝা গেছে। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে অ্যাবজোর। অ্যাবজোর শব্দের অর্থ হচ্ছে শপথ পূর্বক কোনো কিছু ত্যাগ করা। আপনার ধরেন কোনো একটা বিশ্বাস বা হচ্ছে কোনো একটা মতামত বা হচ্ছে কোনো একটা অধিকারকে আপনি প্রকাশ্য শপথের মাধ্যমে বাদ দিচ্ছেন। সোলেমলি রিনাউন্স, রিনাউন্স মানে হচ্ছে কোনো কিছু ত্যাগ করা, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। রিনাউন্স মানে হচ্ছে কোনো কিছু ত্যাগ করা। সো এই এই যে রিনাউন্সের অনেক অনেক সিনোনিম আছে, আমরা সামনে করবো। এটা একটা বিলিফ হইতে পারে, কোনো একটা কজ হইতে পারে, বা কোনো একটা ক্লেম হতে পারে। যেমন ধরেন বিজ্ঞানী গ্যালিলিও আহ, যখন আহ, চার্চের চাপে পড়ে বাধ্য হয়ে প্রকাশ্য ঘোষণা করেছিলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে না। আসলে গ্যালিলি একটা সময় হচ্ছে এই তত্ত্বটা প্রচলিত ছিল যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না। দেন গ্যালিলিও এসে যখন বললো না, পৃথিবী আসলে সূর্যের চারদিকে ঘোরে, তৎকালীন যে আপনার চার্চ গুলো ছিল আর কি, খ্রিস্টানদের, তারা হচ্ছে এটার বিরোধিতা শুরু করছিল, ঠিক আছে। তখন এটা সত্য হওয়ার সত্ত্বেও, ঠিক আছে, গ্যালিলিও শপথ পূর্বক বা একদম শপথ করে এটা বলছে যে তার সেই দাবি সেটা সে ত্যাগ করছে। আশা করি বোঝা গেছে। তাহলে তার যে এই গ্যালিলিওর যে নিজের একটা সত্য মতবাদ ত্যাগ করার যে একটা ঘটনা, এটাকে আমরা বলতে পারি অ্যাবজোরিং হিজ বিলিভস। আশা করি বোঝা গেছে। এখানে কি বলতেছে, টু বিকাম এ সিটিজেন অফ দ্য নিউ কান্ট্রি হি ওয়াজ রিকোয়ার্ড, ঠিক আছে, টু অ্যাবজর্ভ হিজ এলিজেন্স। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ, ঠিক আছে। এলিজেন্স শব্দের অর্থ হচ্ছে আপনার বাধ্যবাধকতা, ঠিক আছে, মাথায় রাখবেন। এলিজেন্স শব্দের অর্থ হচ্ছে আপনার বাধ্যবাধকতা, ঠিক আছে। এলিজেন্স, কি বললাম, হি ওয়াজ রিকোয়ার্ড, তার প্রয়োজন ছিল, টু অ্যাবজর্ভ, ত্যাগ করা, কি, হিজ এলিজেন্স, বাধ্যবাধকতা, টু হিজ ফর্মার হোমল্যান্ড। আশা করি বোঝা গেছে। এরপরে কি বলতেছে, দ্য সায়েন্টিস্ট ওয়াজ ফোর্সড, মানে সায়েন্টিস্টকে বাধ্য করা হয়েছিল, টু অ্যাবজর্ভ হিজ, কি বাদ দিতে, টু অ্যাবজর্ভ হিজ কন্ট্রোভার্সিয়াল থিওরি আফটার হিজ পিয়ার্স মানে ফেলো, প্রুভ দ্য আইডিয়া ওয়াজ ফান্ডামেন্টালি ফ্লড। আশা করি বোঝা গেছে। এখান থেকে আপনার রিনাউন্স শব্দটা মাথায় রাখতে হবে, রিলেনফুল শব্দটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এগুলোর মানে হচ্ছে কোনো কিছু ত্যাগ করা, যদিও কন্টেক্সে পার্থক্য আছে এবং এগুলোর অনেক সিনোনিমও আছে। প্রত্যেকটা শব্দ বেশ বেশ গুরুত্বপূর্ণ, আমরা সামনে ধীরে ধীরে দেখবো। সো অ্যাবজোর শব্দটাকে আপনারা হচ্ছে ইনজুর দিয়ে মনে রাখতে পারেন। ইউ গিভ আপ সামথিং, ঠিক আছে, গিভ আপ মানে কোনো কিছু ছেড়ে দেওয়া। ইউ গিভ আপ সামথিং বিকজ ইট মাইট ইনজুর ইউর রেপুটেশন। আশা করি ক্লিয়ার। তো এখানে এই যে পেয়ার গুলো খেয়াল করেন, রেপুডিয়েট, উইকেন্ড, রেনাউন্স বা ফোরসওয়্যার, ঠিক আছে, প্রত্যেকটা শব্দই হচ্ছে আপনার কোনো কিছু ত্যাগ করা বোঝানো হয়ে থাকে। সো দুইটা পেয়ার আছে, দুইটা পেয়ার ভালো করে মুখস্থ করবেন।
আমাদের পরবর্তী শব্দ হচ্ছে অ্যানোমেলাস। অ্যানোমেলাস শব্দের অর্থ হচ্ছে ব্যতিক্রমী বা নিয়ম বহির্ভূত। ঠিক আছে, ডেভিয়েশন ফ্রম দা স্ট্যান্ডার্ড। কি বললাম? ডেভিয়েশন ফ্রম দা স্ট্যান্ডার্ড। ডেভিয়েশন মানে বিচ্যুতি। ঠিক আছে, স্ট্যান্ডার্ড থেকে কোনো কিছু বিচ্যুতি হয়ে যাওয়া। যেমন ধরেন, আমি যদি বলি একজন ছাত্রের কাজ হচ্ছে পড়াশোনা করা, তাই না? একজন স্টুডেন্ট যখন পড়াশোনা বাদ দিয়ে গার্লস, ধরেন গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে মেয়েদেরকে টিজ করতেছে, তাহলে বলবো তার যে মেইন একটা ছাত্রের যে স্ট্যান্ডার্ড, ওইখান থেকে সে বিচ্যুত হয়েছে। ঠিক আছে। অথবা ধরেন শীতকালে শীত পড়ার কথা, হঠাৎ করে দেখেন শীতকালে প্রচুর গরম পড়তেছে, বাংলাদেশে ডিসেম্বর মাসে দেখবেন প্রচুর গরম পড়তেছে, তাহলে এটা একটা অ্যানোমালি বা একটা অ্যাবেরেশন। ঠিক আছে, অ্যাবেরেশন এই শব্দটার অর্থ হচ্ছে আপনার ডেভিয়েশন ফ্রম দা স্ট্যান্ডার্ড। ঠিক আছে, খুবই খুব ইম্পর্টেন্ট একটা শব্দ অ্যাবেরেশন। আবার ধরুন হচ্ছে এপ্রিল মাসে প্রচন্ড শীত পড়তেছে, এগুলো কিন্তু নিয়ম বহির্ভূত, এগুলো সাধারণ না, এগুলো অস্বাভাবিক, আনইউজুয়াল। ঠিক আছে। একটা শব্দ আপনি খেয়াল করেন, টিপিক্যাল। আমরা যখন আপনার বলি না যে টিপিক্যাল বাঙালি, টিপিক্যাল মানে হচ্ছে সামথিং হুইচ ইজ ইউজুয়াল, মানে একদম সাধারণ। ঠিক আছে, বাট এই টিপিক্যাল মানে হচ্ছে অসাধারণ বা আনইউজুয়াল। ঠিক আছে, এই টিপিক্যাল, এ মানে হচ্ছে আপনার না বা উইদাউট। ঠিক আছে, সো এই টিপিক্যাল শব্দটা ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে কি বলতেছে? অ্যানোমালাস মানে ডেভিয়েটিং ফ্রম হোয়াট ইজ স্ট্যান্ডার্ড, নর্মাল অর এক্সপেক্টেড। স্ট্যান্ডার্ড যেটা সাধারণ বা যেটা আপনি আশা করেন, ওইটার আহ বিপরীত কিছু ঘটা। ঠিক আছে, যেমন এখানে কি বলতো, দ্য ল্যাব রেজাল্ট ওয়ার কনসিডার্ড অ্যানোমালাস। আচ্ছা, ল্যাবের যে ফলাফল হচ্ছে আপনার অ্যানোমালাস হিসেবে কনসিডার্ড, বিবেচনা করা হয়েছিল, সিন্স যেহেতু দে কন্ট্রাডিক্টেড এভরি আদার টেস্ট কন্ডাক্টেড ডিউরিং দ্য মান্থ। খুব স্বাভাবিক। ঠিক আছে, সো আশা করি বোঝা গেছে। এরপরে বলছে দ্য সোশ্যাল ওয়ার্কার নোটেড দ্যাট, ওকে, the child's advanced reading level was anomalous compared to his peers in the same age group. ধরেন একটা 6 বছরের বাচ্চাকে যদি আপনি দেখেন, সে হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের মতো ম্যাথমেটিক্স সলভ করে ফেলতেছে, আপনি তো নিশ্চয়ই এটাকে সাধারণ কিছু বলবেন না, তাই না? এটা আনইউজুয়াল। নর্মালি এই এই বয়সের বাচ্চাদের হচ্ছে এবিসিডি পড়ার কথা। ঠিক আছে, বড় জোর হচ্ছে আর কিছু বানান বা কিছু ছোটখাটো লেখা। ঠিক আছে, ওই জায়গায় হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সলভ করতেছে। এই বিষয়টাকে আমরা বলতে পারি সামথিং হুইচ ইজ আনইউজুয়াল বা অ্যানোমালি বা অ্যাবেরেশন আপনি বলতে পারেন। তো বুঝতেই পারছেন, এই শব্দটার অর্থ হচ্ছে অ্যাবনর্মাল, যা কিছু অস্বাভাবিক। ঠিক আছে, আনইউজুয়াল, আনকমন। ঠিক আছে, সো আমি যে একটা এক্সাম্পল বলতেছিলাম, যে একজন ছাত্র, ঠিক আছে, একজন ছাত্রের কাছে হচ্ছে পড়াশোনা করা, সে যদি পড়াশোনা না করে ধরেন হচ্ছে নেশা করে বেড়ায়, সিগারেট খায় বা হচ্ছে আর অন্যান্য ধরেন মাদক দ্রব্য সে সেবন করে, তাহলে ওই বাচ্চা, ওই ছেলেটাকে আমরা বলতে পারি অ্যাবেরেন্ট চিলড্রেন, তাই না? বা অ্যাবেরেন্ট, সহজে সব অ্যাবেরেন্ট। আশা করি বোঝা গেছে। তো ভাইয়া আমাদের পরবর্তী, হ্যালো, একটা জায়গায় একটু ইয়ে ছিল। জি জি শিওর এই শিওর। যে টিপিক্যাল, আমরা টিপিক্যাল তো নর্মালি নেগেটিভ হিসাবে বুঝি অনেক ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, আহ, বুঝি বুঝি আবার বুঝি। অ্যাটিপিক্যালও আবার নেগেটিভ, দুটোই মানে এটার অ্যান্টোনিমসটাও নেগেটিভ হচ্ছে আর কি। বলতে পারেন। ঠিক আছে, এখন ধরেন টিপিক্যাল বিষয়টা, এটিপিক্যাল কি হচ্ছে আপনি সবসময় নেগেটিভ বলতে পারবেন না। যেমন ধরেন একজন বাঙালি খাওয়ার পর রাস্তার মধ্যে ধরেন হচ্ছে ওই যে উচ্ছিষ্টটা ফেলে দিল, ঠিক আছে, তখন আমরা কি বলি? টিপিক্যাল বাঙালি। তাহলে আরেকজনকে দেখলেন হচ্ছে খাওয়ার পরে ওই উচ্ছিষ্ট হচ্ছে নির্দিষ্ট ডাস্টবিনে গিয়ে ফেলছে, হুইচ ইজ এটিপিক্যাল, রাইট? তাহলে আপনি তো এটাকে খারাপ বলতে পারবেন না। আচ্ছা, এই দুটোই হতে পারে। দুটোই হতে পারে। ঠিক আছে, অ্যানোমালাস মানে যে সবসময় যে আপনার একদম অ্যানোমালি, যে সবসময় যে খারাপ হবে বিষয়টা এরকম না। এই যে একটা বাচ্চার কথা বললাম, 6 বছর বয়স, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সলভ করতেছে, ঠিক আছে, সেটাকে তো আপনি খারাপ বলতে পারবেন না, তাই না? আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আমাদের পরবর্তী শব্দ হচ্ছে আপনার অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে আপনার কোনো কিছুর প্রতি তীব্র বিদ্বেষ বা হচ্ছে অনীহা। যেমন ধরেন আপনি করলা খেতে পছন্দ করেন না, কিন্তু আজকে দুপুরে খেতে গিয়ে দেখলেন আপনার খাবার প্লেটে কিছু করলা ভাজি। ঠিক আছে, এই যে এটা দেখে যে আপনার শরীরের মধ্যে একটা হরহর যে একটা ফিল আসে, ঠিক আছে, এটাই হচ্ছে অনীহা, কোনো কিছুর প্রতি তীব্র অনীহা। এটা অনেক সময় হয় না, কিছু মানুষ আছে, কিছু ব্যক্তি আছে, যাদেরকে দেখলে দেখবেন আমাদের হচ্ছে পায়ের রক্ত মাথায় উঠে যায়। ঠিক আছে, কারণ হচ্ছে ওই নির্দিষ্ট বা ওই স্পেসিফিক পার্সনদের প্রতি আমাদের একটা অ্যান্টিপ্যাথি কাজ করে বা একটা অনীহা কাজ করে। তো এটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হইতে পারে, এবং ইভেন এটা কোনো কাজও হইতে পারে। ঠিক আছে, যেটা মনের ভিতর থেকে আসা একটা তীব্র অস্বাভাবিক
অপছন্দ, ঠিক আছে, বা একটা শত্রু ভাবাপন্ন অনুভূতি। আপনি যদি এই শব্দের রুটের দিকে একটু খেয়াল করেন, ঠিক আছে, এনটি, এনটি মানে হচ্ছে বিপরীত, এনটি মানে হচ্ছে আপনার বিপরীত, ঠিক আছে। আর প্যাথি শব্দটা হচ্ছে পেইথস থেকে, পেইথস, পেইথস, পেইথস মানে হচ্ছে আপনার ফিলিং, পেইথস মানে হচ্ছে আপনার ফিলিং, ঠিক আছে। এন্টি মানে এগেইনস্ট, প্যাথি বা পেইথস মানে হচ্ছে আপনার ফিলিং। এইভাবে আপনি শব্দটা মনে রাখতে পারবেন, ঠিক আছে। তো দুইটা রুট, একটা রুট হচ্ছে আপনার এন্টি, একটা হচ্ছে আপনার পেইথস। ওকে, কি বলতেছে, এ ডিপ সিটেড ফিলিং অফ ডিসলাইক। ওকে, এরপরে এখানে কি বলতেছে দেখি, ডিসপাইট দেয়ার প্রফেশনাল রিলেশনশিপ, ঠিক আছে, তাদের প্রফেশনাল রিলেশনশিপের সত্ত্বেও, ডিসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, there was a clear antipathy between the two managers that everyone noticed. আশা করি ক্লিয়ার, ইজি। আচ্ছা, এরপর কি বলতেছে, হিজ ডিপ অ্যান্টিপ্যাথি টুয়ার্ড টেকনোলজি। আচ্ছা, দেখছেন, কারো কারো অনীহা কিন্তু টেকনোলজির প্রতিও থাকতে পারে। কিছু কিছু মানুষ দেখবেন হচ্ছে খুব বেশি গ্যাজেট কিনতে পছন্দ করে বা সবসময় আপডেটেড থাকতে পছন্দ করে, ঠিক আছে। আবার কিছু মানুষকে দেখবেন হচ্ছে একটা ওল্ড স্কুল টাইপ, হ্যাঁ, তাদের হচ্ছে এই যে নতুন নতুন টেকনোলজি বা গ্যাজেট বা ডিভাইস এগুলোর প্রতি একটা অনীহা কাজ করে। হিজ ডিপ অ্যান্টিপ্যাথি টুয়ার্ড টেকনোলজি ইজ দ্য রিজন হি রিফিউজেস টু ওন এ স্মার্টফোন অর ইউজ এ কম্পিউটার, ঠিক আছে। তো আপনি এটাকে আসলে ভালো খারাপ কিভাবে বলতে পারবেন না। অ্যাভার্সন মানে অনীহা, লোথিং মানে হচ্ছে তীব্র অনীহা, হেট্রিক মানে আপনারা জানেন অ্যানিমোসিটি বা হোস্টিলিটি, এই প্রত্যেকটা শব্দ দিয়ে হচ্ছে আপনার অনীহা কাজ করে। তাহলে বিপরীত গুলো কি হবে, বিপরীত গুলো হবে কোনো কিছুর প্রতি আকর্ষণ, তাই না। অ্যাফিনিটি, আমরা যে সায়েন্সে পড়ে আসছি না, যে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি, ঠিক আছে। বা সিম্প্যাথি, সিম্প্যাথি, ঠিক আছে। দেখেন এই যে শব্দটাও, এটাও সেম রুট থেকে আসছে, ঠিক আছে। সিম, এই যে প্যাথি, প্যাথি শব্দটা হচ্ছে পেইথস থেকে, পেইথস মানে হচ্ছে ফিলিং। আশা করি ক্লিয়ার। পেয়ার যেগুলো আছে এগুলো ভালো করে মনে রাখতে হবে, অ্যাডভার্সেরিয়াল, এন্টাগনিস্টিক, এন্টাগনিস্টিক ইনিমিক্যাল, হোস্টিলিটি, অ্যানিমাস, ঠিক আছে। এই পেয়ার গুলো বেশ ভালো করে করবেন। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে আর্কেইন। আর্কেইন মিনস সামথিং হুইচ ইজ ভেরি কমপ্লেক্স, দ্যাট যেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম মানুষজন বুঝতে পারে না, এমন কিছু, এমন কিছু যেটা খুব অল্প মানুষজন বোঝে। এটা কি হইতে পারে, যেমন ধরুন হচ্ছে কোকা কোলা, তাই না। এই যে কোকা কোলার যে হচ্ছে ইনগ্রেডিয়েন্ট বা কোকা কোলার মধ্যে কি ইনগ্রেডিয়েন্ট আসলে মিক্স করা হয়, এটা খুব অল্প মানুষ জানে। নিউক্লিয়ার সায়েন্স সম্পর্কে খুব অল্প মানুষই জানে, ঠিক আছে। নিউক্লিয়ার সায়েন্স সম্পর্কে খুব অল্প মানুষ জানে। আবার ধরুন হচ্ছে কোন একটা প্রত্নতত্ত্ব, ঠিক আছে, কোন একটা আর্কিওলজিক্যাল সাইটে গিয়ে হচ্ছে একটা ধরেন কিছু একটা পাওয়া গেল যেখানের উপর কিছু লিপি দেখা যাচ্ছে, এটা তো আসলে আমি আপনি বুঝবো না, তাই না। আবার অ্যাসপাইরা হচ্ছে যে স্ক্রিপ্ট আদান প্রদান করে, ওইখানে যে লেখাগুলো থাকে, যে কোডগুলো থাকে, ওগুলো হচ্ছে আমরা বুঝবো না, এগুলো রহস্যময় বা মিস্টেরিয়াস, ঠিক আছে। তাহলে আর্কেন মানে কি, আর্কেন মানে হচ্ছে রহস্যময় বা গোপন, আন্ডারস্টুড বাই ফিউ, মিস্টেরিয়াস অর সিক্রেট, এমন কিছু যা অত্যন্ত জটিল এবং রহস্যে ঘেরা, ঠিক আছে, এবং কেবল অল্প কয়েকজন স্পেশালিস্ট এই বিষয়গুলো বুঝতে পারে। যেমন এখানে কি বলতেছে, দ্য কন্ট্রাক্ট ওয়াজ ফিল্ড উইথ আর্কেন লিগাল টার্মিনোলজি, মানে হচ্ছে কিছু আইনি, আইনের যে টার্মিনোলজি গুলো আছে ওইটা দিয়ে হচ্ছে একদম ভর্তি ছিল, দ্যাট মেড ইট ইম্পসিবল ফর এ রেগুলার পার্সন টু আন্ডারস্ট্যান্ড। তাহলে নর্মাল হচ্ছে ধরুন আমাকে বা আপনাকে হচ্ছে লিগাল টার্মিনোলজি গুলো যদি দিয়ে দেওয়া হয়, আমরা অনেক কিছু বুঝবো না। আবার ধরুন হচ্ছে আমি হচ্ছে এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের, আপনাকে যদি আমি আমার ব্যাকগ্রাউন্ডের কিছু টার্মিনোলজি দিই, ওইটাও হয়তো আপনি নাও বুঝতে পারেন, এরকম একটা বিষয় আর কি। যাই হোক, এরকম ছোটখাটো বিষয়গুলোতে যদিও আর্কেন শব্দটা খুব একটা প্রয়োগ করা হয় না, এটা হচ্ছে কারণ হচ্ছে আমি আপনাকে আমার ব্যাকগ্রাউন্ডের কিছু টার্মিনোলজি দিলাম, এটা আপনি একটু ঘাটাঘাটি করলে কিন্তু এই বিষয়ে আপনি জানতে পারবেন, ঠিক আছে। এরপরে কি আসে দেখেন, দ্য সিক্রেট সোসাইটি হেল্ড আর্কেন রিচুয়ালস ইন দ্য বেসমেন্ট অফ দ্য লাইব্রেরি অ্যাওয়ে ফ্রম দ্য আইস অফ দ্য পাবলিক। যাই হোক, সেন্টেন্সে কি বলেছে ওইটা আপনারা বুঝে নিয়েন। এখানে কি দ্য আর্কেন রিচুয়ালস, যেমন ধরেন আপনি অ্যামাজন রেইন ফরেস্টে ঘুরতে গেলেন, যে অ্যামাজন রেইন ফরেস্টের ভিতরে কিন্তু অনেক অনেক হচ্ছে ট্রাইব আছে, উপজাতি আছে, যারা একদম যে আধুনিক যে মানব সভ্যতা, আধুনিক মানব সভ্যতা থেকে একদম আইসোলেটেড। ওরা দেখবেন হচ্ছে তাদের কিছু রিচুয়ালস আছে, কিছু প্রথা আছে। আমি আপনি গেলে এই রিচুয়ালস গুলো আমাদের কাছে একটু অদ্ভুত মনে হইতে পারে, পিকুলিয়ার মনে হইতে পারে, মিস্টেরিয়াস মনে হইতে পারে, যে এটা আসলে কেন করে, এর উদ্দেশ্য আসলে কি। আশা করি বোঝা গেছে। এসোটেরিক বা রিকন্ডিট মানে হচ্ছে সামথিং হুইচ ইজ হার্ড টু আন্ডারস্ট্যান্ড,
esoteric বা recondite means something which is hard to understand, যেটা সহজে বোঝা যায় না। তো যেই জিনিসটা সহজে বোঝা যাবে না সেটা অবশ্যই আনক্লিয়ার হবে, অস্পষ্ট হবে, তাই না? অবসকিউর শব্দের অর্থ হচ্ছে আপনার অস্পষ্ট। ক্রিপ্টিক শব্দের অর্থ দুর্বোধ্য, ঠিক আছে, যেটা সহজে বোঝা যায় না। অপোজিট তাহলে কি? কমন, সাধারণ বা অবভিয়াস, সুস্পষ্ট, যেটা সবাই সহজেই বুঝতে পারে, ঠিক আছে। অকাল, অকাল শব্দটা গুরুত্বপূর্ণ। অকাল শব্দটা হচ্ছে গুপ্ত, অকাল শব্দটা হচ্ছে গুপ্ত। এরপর আসেন হচ্ছে আর্ডুয়াস। আর্ডুয়াস মানে হচ্ছে আপনার কঠোর পরিশ্রম সাধ্য কোনো একটা টাস্ক বা কোনো একটা কাজ যেটা অনেক কষ্টসাধ্য, ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে কোনো একটা কাজ করতে প্রচুর শক্তি দরকার, বা প্রচুর প্রচুর শারীরিক এবং মানসিক শক্তি দরকার, বা ধৈর্য দরকার, এবং দীর্ঘ সময়ের প্রয়োজন, ঠিক আছে। এই ধরনের কাজকে নর্মালি আপনার আর্ডুয়াস টাস্ক বলা হয়ে থাকে। এটা কি হতে পারে? এটা ধরেন হচ্ছে মাউন্ট এভারেস্টের চূড়ায় আপনি উঠতে যাচ্ছেন, এটা হইতে পারে, ঠিক আছে। বা কারো কাছে বিসিএস এর পড়াশোনাটা আর্ডুয়াস মনে হইতে পারে, ইভেন কারো কারো কাছে জিআরই দেওয়াটা একটা আর্ডুয়াস টাস্ক মনে হইতে পারে, ঠিক আছে। সো যে যে কাজটা করতে প্রচুর শক্তি বা শারীরিক এবং মানসিক শক্তির প্রয়োজন দরকার হয় আর কি। ইনভলভিং অর রিকোয়ারিং স্ট্রেনিউয়াস। ও, খুবই সুন্দর একটা শব্দ, ঠিক আছে। স্ট্রেনিউয়াস, এই শব্দটা আপনার মাথায় রাখবেন, ঠিক আছে। স্ট্রেনিউয়াস, ডিফিকাল্ট এন্ড টায়ারিং। টায়ারিং নিজে আলাদা একটা শব্দ। এখানে কি বলতেছে? দ্য হাইকার্স বিগ্যান টু আর্ডুয়াস, বিগ্যান দ্য আর্ডুয়াস জার্নি। হাইকার হচ্ছে আর্ডুয়াস জার্নিটি শুরু করেছিল আপ দ্য স্টেপ মাউন্টেন ট্রেল ক্যারিং হেভি ফ্যাক্টস অন দেয়ার ব্যাকস। আশা করি বোঝা গেছে। এখানে কি বলতেছে দেখেন, প্রিপেয়ারিং ফর দ্য জিআরই while working a full-time job can be an arduous process that requires immense discipline, ঠিক আছে। তো এটা যারা ফুল টাইম জব করে জিআরই প্রিপারেশন বা আইএলটিএস এর প্রিপারেশন, স্পেসিফিক করে বলে জিআরই বা জিমেট, যেহেতু এগুলাই কঠিন, ঠিক আছে, এটা তারাই বোঝে আসলে জিনিসটা আসলে কতটা কঠিন, যে ফুল টাইম জব করে এসে জিআরই প্রিপারেশনটা নেওয়া। তো দেখেন এখানে গ্রুয়েলিং শব্দটার অর্থ হচ্ছে যেটা অনেক কষ্টসাধ্য, স্ট্রিনিউয়াস মানে কষ্টসাধ্য। টেক্সিং, এই শব্দটা ওই দিন আমি ডিসকাস করছিলাম। টেক্সিং মানে হচ্ছে এমন একটা কাজ যেটা আপনার হচ্ছে অনেক ফিজিক্যাল এবং মেন্টাল এফোর্ট ডিমান্ড করে, ঠিক আছে। আর্ডুয়াস শব্দটাকে আমরা খুব ইজিলি মনে রাখতে পারি, আর্ডুয়াস ইজ ইকুয়াল টু হার্ড ফর আস। এটা যাহা কিছু আমাদের জন্য কঠিন, যাহা কিছু আমাদের জন্য হার্ড বা হার্ড ফর আস, ওইটাই আর্ডুয়াস। সো এখানে পেয়ার গুলো ভালো করে করবেন। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে আর্টলেস। আর্টলেস শব্দটা বোঝার আগে আপনাকে আর্ট শব্দের মিনিংটা জানতে হবে, ঠিক আছে। দেখেন, আর্ট বলতে নর্মালি যে আমরা শুধু শিল্প সাহিত্য বুঝি, বিষয়টা এরকম না, ঠিক আছে। যে আর্ট মানে কোনো একটা পোর্ট্রেইট বা কোনো একটা ড্রয়িং, নট লাইক দ্যাট। আর্ট শব্দের অর্থ অর্থ হচ্ছে ছল চাতুরি বা চালাকি, ট্রিকেরি, ঠিক আছে। ট্রিকেরি। তাহলে আমি যদি বলি আর্ট শব্দের অর্থ যদি ট্রিকেরি হয়, আর্টলেস মানে যার মধ্যে কোনো ধরনের ছল চাতুরি নাই, একদম সরল মানুষ। আবার আমি যদি বলি আর্টফুল, তার মানে হচ্ছে একদম ছল চাতুরিতে একদম পরিপূর্ণ, তাই না? তো আশা করি শব্দটা এর মধ্যে বুঝে গেছেন। আর্ট শব্দের অর্থ যখন আপনি জানবেন, তখন আপনি আর্টলেস শব্দের অর্থ মনে থাকবে আপনার, আর্টফুল শব্দের অর্থ আপনার মনে থাকবে। আর্টলেস মানে কি? যার মধ্যে কোনো ধরনের কৃত্রিমতা নাই বা কোনো ধরনের প্যাচ নাই, ঠিক আছে। একদম সহজ সরল একজন মানুষ, ঠিক আছে। উইদাউট এফোর্ট অর প্রিটেনশিয়াসনেস, যার মধ্যে কোনো ধরনের যে কোনো কিছু প্রিটেন্ড করে না, ঠিক আছে। মনে যা আছে মুখ ওইটাই বলে, ন্যাচারাল এন্ড সিম্পল। তখন আমরা একটা শব্দ পড়েছিলাম ক্যান্ডিড। ক্যান্ডিড, ক্যান্ডিড মানে হচ্ছে সরল। এখানে কি বলতেছে? দ্য অ্যাক্ট্রেস ওয়াজ প্রেসড, অ্যাক্ট্রেস প্রশংসিত হয়েছিল ফর হার আর্টলেস পারফরমেন্স হুইচ ফেল ইনক্রেডিবলি ওয়েল অ্যান্ড আনফোর্সড অন স্ক্রিন। তো নর্মালি ডিরেক্টররা কি চাই? যে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যারা আছে তাদের পারফরমেন্সটা যেন আর্টলেস হয়। কারণ আর্টলেস মানে হচ্ছে একদম ন্যাচারাল, যেটা, ঠিক আছে, যে মনেই হচ্ছে না অভিনয় করতেছে, এরকম একটা বিষয় আর কি। তো লাস্ট ক্লাসে আমরা যখন গ্রুপ টু এর ওয়ার্ড গুলো পড়তেছিলাম, তখন আমরা একটা শব্দ পাইছিলাম ইনজেনিউয়াস। আশা করি আপনাদের মনে আছে। ইনজেনিউয়াস শব্দের অর্থ হচ্ছে সরল প্রকৃতির, ঠিক আছে, বা ছল চাতুরীহীন। আর আর ইনজেনিউয়াস মানে যদি ছল চাতুরীহীন হয়, ডিস ইনজেনিউয়াস মানে হচ্ছে আপনার আর্টিফিশিয়াল বা আর্টফুল, ঠিক আছে। গাইলের শব্দটা দেখবেন, এটাও গুরুত্বপূর্ণ। সো আর্টলেস শব্দের অর্থ শুনে বুঝতেই পারছেন, আর্টলেসনেস এর সাথে সিম্পলিসিটি অবশ্যই একটা পেয়ার করা যাবে। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে অ্যাসেইটিক। অ্যাসেইটিক, অ্যাসেটিক মানে হচ্ছে আপনার তপস্বী বা সাধু সন্ন্যাসী।
তো সাধু সন্ন্যাসীদের জীবন আপনি দেখবেন হচ্ছে তাদের জীবন থেকে তারা সকল ধরনের যে ভোগ বিলাস, ঠিক আছে, এগুলো সবকিছু ত্যাগ করেছে। মানে যিনি ধর্মীয় বা আধ্যাত্মিক কারণে জীবনের সমস্ত পার্থিব সুখ, পার্থিব আমাদের জাগতিক যে সুখ, জাগতিক সুখ বলতে আমরা কি বুঝি আসলে? জাগতিক সুখ বলতে আপনি বাসায় আসলে আপনার ঘর আলোকিত হবে, লাইট থাকবে, ঠান্ডা হওয়ার জন্য ফ্যান থাকবে, এসি থাকবে, বা আরামদায়ক একটা বিছানা থাকবে, এগুলাই হচ্ছে আমাদের জাগতিক সুখ বা পার্থিব বা ডিজায়ার আর কি। সুখ, আরামায়েশ এবং ভোগবিলাস ত্যাগ করে অত্যন্ত কঠোর বা সাদামাটা জীবনযাপন করে, তাদেরকে আমরা বলতে পারি অ্যাসেইটিক। ঠিক আছে? নর্মালি হচ্ছে সাধু সন্ন্যাসী বা সুফি সাধকরা সংসার ত্যাগ করে বনে জঙ্গলে বা নির্জনে কেবল ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকেন, এই জিনিসটাকে আপনি বলবেন হচ্ছে অ্যাসেইটিক লাইফ। অ্যাসেইটিক লাইফ characterized by severe self discipline and abstention. Abstention মানে হচ্ছে কোনো কিছু থেকে বিরত, ঠিক আছে, বিরত। abstention from all forms of indulgence. ওকে ফাইন, ইন্ডালজেন্স শব্দটা গুরুত্বপূর্ণ। ইন্ডালজেন্স মানে হচ্ছে সামথিং হুইচ ইজ জুসি, যেটা আপনি বেশি বেশি চান, ঠিক আছে, আর কি বোঝা গেছে আশা করি। সমস্যা নেই, ইন্ডালজেন্স শব্দটা সামনে আমরা পাবো, ওখানে আরো ভালোভাবে ডিসকাস করবো। এখানে কি বলতেছে, হি অ্যাডপ্টেড, সে অ্যাডপ্ট করেছে an ascetic lifestyle, eating only simple meals, spending most of his day in silent meditation. তাহলে দেখেন, অ্যাসিটিক শব্দটাকে কিন্তু এখন বর্তমানে লুজলি ইউজ করা হয়। আপনি যদি চিন্তা করেন যে আজকে থেকে আমি হচ্ছে শক্ত বিছানায় ঘুমাবো, অল্প খাবো, পরিমিত খাবো, ঠিক আছে, এবং দিনের একটা বিশাল সময় হচ্ছে আমি মেডিটেশন করবো, সাইলেন্ট থাকবো, এটা এই ধরনের লাইফ স্টাইলকে আমরা অ্যাসিটিক লাইফ স্টাইল বলতে পারবো। এরপর এখানে কি বলতেছে, দ্য রাইটার মুভ টু এ রিমোট ক্যাবিন। রিমোট ক্যাবিন বলতে এমন একটা ক্যাবিনের কথা বলা হচ্ছে বা এমন একটা রুমের কথা বলা হচ্ছে যেটা লোকালয় থেকে অনেক দূরে, ঠিক আছে, যেখানে কোনো কোলাহল নাই, ঠিক আছে। মুভ টু এ রিমোট ক্যাবিন টু লিড এন অ্যাসেটিক এক্সিস্টেন্স, ফোকাসিং এন্টায়ারলি মানে সম্পূর্ণভাবে অন হিজ ওয়ার্ক উইদাউট এনি ডিস্ট্রাকশনস। ঠিক আছে, অনেক সময় আগের কালের কবি সাহিত্যিকদের দেখবেন হচ্ছে লেখালেখি করার জন্য হচ্ছে একদম নির্জন কোনো জায়গায় চলে যেত, ঠিক আছে। তো অস্টিয়ার শব্দটা অলরেডি আমরা ডিসকাস করছি, এটা আপনারা জানেন। অস্টিয়ার, স্পার্টান, এই প্রত্যেকটা শব্দই হচ্ছে আপনার একটা রিগোরাস লাইফস্টাইলের সাথে সম্পর্কিত। অ্যাবস্টেমিয়াস, অ্যাবস্টেমিয়াস মানে হচ্ছে কোনো কিছু থেকে বিরত থাকা। নর্মালি হচ্ছে ধূমপান বা মদ্যপান বা অতিরিক্ত ভারী খাবার দাবার থেকে বিরত থাকা অর্থে অ্যাবস্টেমিয়াস শব্দটা ব্যবহার করা হয়। এই অ্যাবস্টেমিয়াস, অ্যাবস্টেনশন, অ্যাবস্টেইনার, অ্যাবস্টিনেন্ট প্রত্যেকটা শব্দই কানেক্টেড, ঠিক আছে। দেন হচ্ছে পিউরিটেনিক্যাল শব্দটা গুরুত্বপূর্ণ। পিউরিটেনিক্যাল শব্দের অর্থ হচ্ছে রিফ্রেইন ফ্রম সেক্সুয়াল ইন্টারকোর্স, ঠিক আছে। রিফ্রেইন শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। পিউরিটেনিক্যাল বা যারা পিউরিটন, তারা সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে বিরত থাকে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। সো অ্যাসেটিক শব্দটা আপনারা কিভাবে মনে রাখতে পারেন? আপনারা মনে রাখেন এইভাবে যে অ্যাসেটিক মানুষ যারা আছে তাদের অ্যাসেট বা সম্পদের প্রতি কোনো ধরনের লোভ নাই, ঠিক আছে। যারা অ্যাসেটিক লাইফস্টাইল লিড করে তাদের অ্যাসেট বা সম্পদের প্রতি কোনো লোভ নেই। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে অ্যাসুয়েস। অ্যাসুয়েস শব্দের অর্থ হচ্ছে আপনার কোনো কিছু তীব্রতা প্রশমিত করা, কোনো কিছু তীব্রতা প্রশমিত করা, ঠিক আছে। এটা তীব্রতা হইতে পারে বা কোনো একটা কষ্ট বা কোনো একটা ব্যথা উপশম বা প্রশমিত হওয়া অর্থে আর কি। যেমন ক্ষুধা হইতে পারে, ভয়, উদ্বেগ বা কোনো শারীরিক বা মানসিক যন্ত্রণার তীব্রতা কমিয়ে নিজেকে শান্ত করা। যেমন ধরো আপনি সারাদিন রোজা রাখলেন, সারাদিন রোজা রাখার পর বা তীব্র গরমে, ঠিক আছে, এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত পান করলে আমাদের তৃষ্ণা নিমেষেই অ্যাসুয়েস্ট হয়ে যায় বা প্রশমিত হয়ে যায়। মেক লেস ইন্টেন্স, আমরা যে শব্দটা বলছি অ্যাবেট, ঠিক আছে, একটু আগে আজকে শুরুতেই যে শব্দটা বললাম অ্যাবেট। তো এই প্রত্যেকটা শব্দ দেখেন ভালো করে, এগুলো আমি আগেও দেখছেন আপনারা। প্যাসিফাই, অফিস, মলিফাই, অ্যাসুয়েস, মিটিগেট, অ্যালিভিয়েট, কনসিলিয়েট, প্রপিশিয়েট, অ্যালে, সুথ, মডারেট। তাহলে দেখেন এই শব্দগুলো এই নিয়ে আপনারা হচ্ছে 3বার দেখলেন, ঠিক আছে। আরো দেখবেন, আরো অনেকবার দেখবেন, কারণ এই প্রত্যেকটা শব্দ একবার একবার করে দেখবেন সেই ওয়ার্ডের মধ্যে চলে আসবে, ঠিক আছে। সো পড়লেই লাভ, ঠিক আছে, কোনো লস নেই। এখানে কি বলতে, দ্য গভর্নমেন্ট, সরকার ট্রাইড চেষ্টা করেছিল টু অ্যাসুরেন্স দ্য পাবলিক ফিয়ার, মানুষের যে ভয় সেটা হচ্ছে কমাতে, বাই প্রমিসিং দ্যাট দ্য নিউ ভাইরাস ওয়াজ আন্ডার কন্ট্রোল, ঠিক আছে, যে নতুন ভাইরাসটা কন্ট্রোলে নিয়ে আসা হয়েছে। এরপর কি বলতেছে, কুইক ফোন কল ফ্রম হার মাদার ওয়াজ এনাফ টু অ্যাসুরেন্স হার এনজাইটি বিফোর দ্য বিগ জব ইন্টারভিউ। এটা প্রায় সময় হয়, আমি ইভেন এখনো হচ্ছে কোনো একটা পরীক্ষা বা কোনো কিছু করতে যাওয়ার আগে আমি আমার মাকে একটা কল দিই। এই যে একটা
আশা করি আপনারা অনেকেই এই কাজটা করেন, যে এটা মেন্টাল একটা রিলিফ, ঠিক আছে। সো আর কোনো কিছুকে একদম খারাপের দিকে নিয়ে যাওয়া বা অধিকতর খারাপ করার অর্থে আমরা ওরসেন বা অ্যাগ্রাভেট এই শব্দগুলো ব্যবহার করব। আশা করি ক্লিয়ার। এখানে প্যালিয়েট শব্দটার অর্থ সেম, ঠিক আছে, প্যালিয়েট। আমাদের পরবর্তী শব্দ বিট্রে। দেখেন, বিট্রে শব্দের অর্থ নর্মালি হচ্ছে বিশ্বাসঘাতকতা করা, তবে বিট্রে শব্দের একটা সেকেন্ডারি মিনিং আছে, এটার মানে হচ্ছে রিভিল করা বা ডিসক্লোজ করা বা প্রকাশ করা। রিভিল অর ডিসক্লোজ ইনফরমেশন, ঠিক আছে। যেমন ধরেন, যুদ্ধের ময়দানে নিজের দেশের গোপন তথ্য শত্রুদের কাছে বিক্রি করে দেওয়া, যেমন বড় ধরনের বিট্রেয়াল, তাই না, যেটা মীর জাফর করেছিল, এই ধরনের বিট্রেয়াল। সো এই আর কি বিষয়, আপনারা জাস্ট হচ্ছে মাথায় রাখবেন যে বিট্রে শব্দের সেকেন্ডারি মিনিং হচ্ছে কোনো কিছু ডিসক্লোজ করা, রিভিল করা বা প্রকাশ করা, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বলতেছে দেখেন, অলদো, যদিও, হি ট্রাই টু রিমেইন calm, calm মানে শান্ত, যদিও সে শান্ত থাকতে চেষ্টা করেছিল, ক্ষমা শব্দরত, তবুও দ্য স্লাইট শেকিং অফ হিজ হ্যান্ডস, মানে তার হাতের যে সামান্য একটা নাড়াচাড়া বা কাঁপুনি, বিগেন টু বিট্রে হিজ হিডেন নার্ভাসনেস। যদিও সে শান্ত থাক, জি ভাইয়া, ওকে, যদিও সে শান্ত থাকতে চেষ্টা করেছিল, তার হচ্ছে তার যে হাত কাঁপুনি, ঠিক আছে, সেটা তার যে হিডেন যে নার্ভাসনেস সেটা প্রকাশ করতে শুরু করেছিল। এখানে কিন্তু বিট্রে শব্দটা প্রকাশ করার অর্থে আসছে। এরপর কি বলতেছে, দ্য স্পাই ওয়াজ কট attempting to betray his country by selling classified documents to a foreign power, ঠিক আছে। সো এরকম অনেক সময় হয়, দেখবেন স্পাইরা হচ্ছে নিজ দেশের ডকুমেন্ট হচ্ছে অন্য দেশের কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। এগুলো এক ধরনের প্রতারণা, তাই না, ডিসিট, ডিসিট, ঠিক আছে। আর এই প্রত্যেকটা শব্দের অর্থ হচ্ছে আপনার প্রকাশ করা, রিভিল, ডিসক্লোজ, ম্যানিফেস্ট। প্রকাশ করার যে কতগুলো সিনোনিম যে আসলে আছে, ঠিক আছে, এটার আসলে কোনো হিসাব নেই। মানে প্রকাশ করার সিনোনিমের সংখ্যা এত বেশি, এত বেশি যে আপনি আসলে জীবন অতগুলো মুড়িয়েও খান নাই, ঠিক আছে, এরকম একটা বিষয় আর কি। যাই হোক, এভিন্স শব্দের অর্থ প্রকাশ করা, ঠিক আছে, এভিন্স শব্দের অর্থ প্রকাশ করা, এটা মাথায় রাখবেন। তো ভাইয়া ওই রিভিল যে শব্দটা, রিভিলটা, জি ভাইয়া, রিভিলটা কি নেয়ার সিনোনিমস এটা আসলে মানে এই ক্ষেত্রে মানে নেয়ার সিনোনিম কিনা? কারণ রিভিলটা তো ক্লোজলি আসলে প্রকাশ করা, সিনোনিমাস, এটা পজিটিভ ক্লোজলি অর্থেও হতে সিনোনিমাস, পারে, এটা ক্লোজলি পজিটিভ সিনোনিম। অর্থেও হতে পারে। হ্যাঁ, হতে পারে, হতে পারে, ঠিক আছে। রিভিল শব্দটা তো আমরা ডে টু ডে লাইফে একদমই খুব ইজিলি ইউজ করি, ঠিক আছে, মোটামুটি সব ক্ষেত্রে ইউজ করি আমরা। বাট স্পেসিফিক্যালি বিট্রে শব্দ দিয়ে যখন হচ্ছে আপনার প্রকাশ করাটা বোঝানো হয়, নেগেটিভ অর্থে ম্যাক্সিমাম টাইমে ব্যবহার করা হয়, ঠিক আছে। বাট এগুলো ক্লোজলি সিনোনিমাস, কারণ হচ্ছে আমি আগেও বলছি, আমাদের সিনোনিমের মধ্যে যে সিনোনিম গুলো আসবে, যে শব্দগুলো আসবে, ইদার এগুলো ডিরেক্ট সিনোনিম অর ক্লোজলি সিনোনিমাস। আশা করি বোঝা গেছে। আর কারো কোনো সমস্যা আছে? সবাই কি বুঝতেছেন? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। হ্যাঁ ভাই, বুঝতেছি। থ্যাংক ইউ। আমাদের পরবর্তী শব্দ বিয়োখোলে। বিয়োখোল, ধরেন আপনি হচ্ছে গ্রামে গেলেন, গ্রামে গিয়ে দেখলেন হচ্ছে সবুজ ধান ক্ষেত, কৃষকরা হচ্ছে মাঠে কাজ করতেছে, আবার ধরুন গরু মাঠে ঘাস খাচ্ছে, আবার ধরুন হচ্ছে পাশে একটা নদী বয়ে গেছে, নদীর পাড়ে বসলে খুব ঠান্ডা বাতাস, শীতল হাওয়া, ঠিক আছে, বা হিমেল হাওয়া যাই বলেন। এই যে একটা পরিবেশ, একদম শহরে কোলাহল মুক্ত, কোনো ধরনের মানে বাজে কোনো শব্দ নাই, ঠিক আছে, এই যে একটা সেটিং, এই যে একটা এনভায়রনমেন্ট, এই যে একটা ন্যাচারাল একটা, কি বলবো এটাকে, অ্যাম্বিয়েন্স, ঠিক আছে, এইটাই হচ্ছে বিয়োফোলিক, এটাই হচ্ছে বিয়োফোলিক। রিলেটিং টু দ্য প্লিজেন্ট অ্যাসপেক্ট অফ দ্য কান্ট্রি সাইড, কান্ট্রি সাইড মানে হচ্ছে গ্রাম, এন্ড কান্ট্রি লাইফ। সকলে বোঝা গেছে। এখানে কি বলতেছে, আফটার ইয়ার্স অফ লিভিং ইন দ্য নয়সি সিটি দ্য ডে, তো এই যে লিভিং এর কাজটা মূলত হচ্ছে দে, এরা করছে আর কি। দে ফাইনালি মুভ টু এ বিয়োফোলিক ভিলেজ টু এনজয় দ্য কোয়াইট লাইফ। আশা করি বোঝা গেছে। এরপর কি বলতেছে, দ্য পয়েট ওপেন রোড অ্যাবাউট দ্য বিউকলিক বিউটি অফ দ্য মিডোস। মিডো শব্দের অর্থ হচ্ছে, আমরা বলি না যে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, আপনি দাঁড়ালেন, সবুজ আর সবুজ, ঠিক আছে, এটা হচ্ছে মিডো, দিগন্ত বিস্তৃত সবুজের যে সমারোহ। দ্য পয়েট ওপেন রোড অ্যাবাউট দ্য বিউকলিক বিউটি অফ দ্য মিডোস অ্যান্ড দ্য সিম্পল লিভস অফ দ্য লোকাল ফার্মার, ঠিক আছে। এটা তো আমাদের আহ এই বঙ্গদেশের যে কবি সাহিত্যিক যারা আছে তাদের কবিতার মধ্যে হর হামেশা এই জিনিসটা দেখা যায়, ঠিক আছে। প্যাস্টোরাল,
প্যাস্টোরাল শব্দটা আসলে আপনার লাইফ স্টক বা এগ্রিকালচারের সাথে সম্পর্কিত, ঠিক আছে। সামনে পাবো, ডিসকাস করবো, সমস্যা নেই। উল্টাটা কি হবে? উল্টাটা হবে হচ্ছে আপনার সিটি টাইপ, মেট্রোপলিটন, আরবান বা সিটি, ঠিক আছে। রাষ্ট্রিক শব্দটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। রাষ্ট্রিক শব্দের অর্থ হচ্ছে রুরাল বা কান্ট্রি সাইড। বিউকলিক শব্দটা আপনার বুল দিয়ে মনে রাখতে পারেন, ঠিক আছে। নর্মালি বুল আপনি গ্রামে গেলেই দেখবেন, ঠিক আছে, যে বুল দিয়ে হইতেছে ওই জমি চাষ করা। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে বার্জিয়ন। বার্জিয়ন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু দ্রুত বেড়ে ওঠা বা বিকশিত হওয়া। একটা স্মল বিজনেস, ছোট্ট একটা বিজনেস একটা খুব দ্রুততম সময়ে বিকশিত হয়ে বড় বিজনেস হতে পারে। আপনি ধরেন আপনার বাসার ছাদে বা আপনার বাসার সামনের যে ফাঁকা জায়গা আছে সেখানে ধরেন কোনো একটা গাছ লাগালেন, এই গাছটা খুব দ্রুত বিকশিত হইতে পারে, ঠিক আছে। আবার ধরেন কোন একটা ইন্ডাস্ট্রি, ঠিক আছে, বাংলাদেশের কথা যদি বলেন, বাংলাদেশে এই মুহূর্তে ই কমার্স বিজনেস বা অনলাইন ডেলিভারি হচ্ছে খুব বেশি ফ্লারিশ করতেছে, তাই না? খুব দ্রুত র্যাপিডলি গ্রো করতেছে। আবার ধর এডটেক বা এডুকেশন টেকনোলজি, ঠিক আছে, এটাও খুব র্যাপিডলি গ্রো করতেছে। বা বর্তমানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব র্যাপিডলি গ্রো করতেছে। কোনো কিছু র্যাপিডলি গ্রো করা অর্থেই আমরা বার্জিয়ন শব্দটা ব্যবহার করবো, বাংলায় বললে পল্লবিত হওয়া। বিগিন টু গ্রো অর ইনক্রিজ র্যাপিডলি বা ফ্লারিশ। কি বলতো, দ্য ফ্রেন্ডশিপ বিটুইন দ্য টু কো ওয়ার্কার্স বিগেন টু বার্জিয়ন আফটার দে স্টার্টেড ওয়ার্কিং অন দ্য সেম প্রজেক্ট। যে আপনারা দুই বন্ধু যখন হচ্ছে একই প্রজেক্টে কাজ করা শুরু করলেন, আপনাদের যে সম্পর্ক, বন্ধুত্ব, ঠিক আছে, যে ব্রাদারহুড, এটা ধরেন আরো খুব দ্রুত বিকশিত হওয়া শুরু করলো। এরপর কি বলতেছে, ডিউ টু দ্য পপুলারিটি অফ দ্য নিউ অ্যাপ, নতুন যে অ্যাপ্লিকেশনটার জনপ্রিয়তার কারণে দ্য কোম্পানি স্টক প্রাইস বিগান টু বার্জিয়ন উইদিন জাস্ট ফিউ উইকস, ঠিক আছে। সো আপনার ধরেন কোন একটা অ্যাপ্লিকেশন, স্টক মার্কেট, ঠিক আছে, কোনো কারণে হচ্ছে খুব দ্রুত বিকশিত হইতে পারে বা ফুলে ফেঁপে উঠতে পারে। সো এক্সপান্ড, প্রলিফারেট, থ্রাইভ, ব্লুম। থ্রাইভ মানে বিকশিত হওয়া, ব্লুম মানে বিকশিত হওয়া। মাশরুম খুবই খুবই সুন্দর একটা শব্দ, ঠিক আছে। মাশরুম, দেখেন মাশরুম শব্দটাকে যখন হচ্ছে আপনি নাউন হিসেবে ব্যবহার করবেন, তখন এটার মানে হচ্ছে আপনি মাশরুম, মাশরুম মানে আমি আপনি যেটা জানি, ঠিক আছে। নর্মালি কি অ্যাগারিকাস যে ফাঙ্গাস আছে, ওইটার ফ্রুট বডিকে মাশরুম বলা হয়, তাই না? তার মাশরুমটা কি হয় দেখবেন, মাশরুম প্রথম হচ্ছে এরকম ছোট থাকে, খেয়াল করবেন, এরকম হচ্ছে ছোট থাকে। পরে দেখবেন হঠাৎ করে এটা, এই ফ্রুট বডিটা খুব বেশি গ্রো করে। এখান থেকেই মূলত শব্দটা আসছে। মাশরুম শব্দটাকে যখন আপনি ভার্ব হিসেবে ব্যবহার করবেন, তখন এই শব্দটার মানে হচ্ছে কোনো কিছু বিকশিত হওয়া। সো আপনি বার্জিয়ন শব্দটাকে খুব ইজিলি বার্গার দিয়ে মনে রাখতে পারবেন, ঠিক আছে। এখন আপনি যদি বেশি বেশি বার্গার খান, তাহলে আপনার যে বেলি, এটা খুব দ্রুত বিকশিত হবে বা বার্জিয়ন হবে। ইফ ইউ ইট টু মেনি, ইফ ইউ এট টু মেনি, ইউর সাইজ উইল এক্সপান্ড র্যাপিডলি। আশা করি বোঝা গেছে। পেয়ার গুলো পড়বেন, বার্জিয়নিং, এক্সপানশন, বার্জিয়ন বা এক্সপান্ড। আমাদের পরবর্তী শব্দ ক্যাকোফোনাস। ক্যাকোফোনাস খুবই ইম্পর্টেন্ট এবং সুন্দর একটা শব্দ। ধরেন হচ্ছে আপনি কোন একটা কনসার্টে গেলেন। তো কনসার্টে ধরেন এখানে একটা বিশাল বড় স্টেজ আছে। সো স্টেজে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট সাজানো আছে, ঠিক আছে। অনেক ধরনের যে ইনস্ট্রুমেন্ট আর কি, যে ইনস্ট্রুমেন্ট বলতে আপনারা যেটা বোঝেন। এখন ইনস্ট্রুমেন্ট গুলো যাদের বাজানোর কথা, তারা ধরেন আসে নাই। আপনি চিন্তা করলেন কেউ যেহেতু আসে না, আমি এবং আমার বন্ধুরা মিলে হচ্ছে এগুলা গিয়ে বাজাতে শুরু করি। আপনারা ধরুন যে 5 জন বন্ধু আছেন, আপনারা একসাথে গিয়ে ইনস্ট্রুমেন্ট গুলো বাজানো শুরু করলেন। কারণ আপনাদের মধ্যে তো আসলে সুর তাল বলতে কি, এগুলো তো আপনারা কিছুই বোঝেন না। আপনারা নিজেদের মতো এক একজন এক এক ভাবে বাজানো শুরু করলেন। তখন যে একটা শব্দ আসবে, ঠিক আছে, একদম মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো, হ্যাঁ, দিস ইজ কল্ড ক্যাকোফোনাস। ক্যাকোফোনাস বা ক্যাকোফোনি, শ্রুতিকটু, শ্রুতিকটু। আবার ধরেন দুপুর 2টা বাজে, তপ্ত গরমে আপনি ধরেন বিজয় সরণি সিগন্যালের মধ্যে দাঁড়ায় আছেন, ঠিক আছে। চারপাশ থেকে মানুষের শব্দ, ট্রাফিকের শব্দ বা হচ্ছে গাড়ির হর্নের শব্দ। দিস ইজ ক্যাকোফোনি, দিস ইজ ক্যাকোফোনি। এই শব্দের রুট হচ্ছে আপনার ফোন, ঠিক আছে। ফোন মানে হচ্ছে আপনার শোনা। ফোন মানে হচ্ছে শোনা, যেমন টেলিফোন, গ্রামাফোন, সিম্ফনি। সিম্ফনি, সিম্ফনি কিন্তু সঙ্গীতের একটা জনরা, অনেকেই জানেন সিম্ফনি, ঠিক আছে, সিম্ফনি। দেখেন সিম শব্দের অর্থ একসাথে, সিম শব্দের অর্থ একসাথে, ফোনি মানে হচ্ছে শোনা। সিম্ফনিতে নর্মালি যেটা হয়, প্রত্যেকেই হচ্ছে একদম রিদম, ঠিক আছে, একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে। সিম্ফনিতে নর্মালি হচ্ছে কোনো একটা রিদম যদি কোনো কারণে ফল করে বা খুব বেশি আপ হয়ে যায়, তাহলে পুরো জিনিসটাই আসলে নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। ইনভলভিং এন্ড প্রডিউসিং হার্শ ডিসকর্ডেন্ট মিক্সচার অফ, ডিসকর্ডেন্ট শব্দের অর্থ মানে শ্রুতিকটু বা বিরক্তি করে, ডিসকর্ডেন্ট মিক্সচার অফ সাউন্ডস। আশা করি বোঝা গেছে। এখানে কি বলতেছে, দ্য স্ট্রিট
ওয়াজ ফিল্ড উইথ ক্যাকোফোনাস নয়েস অফ হন্টিং কার্স। হন্টিং কার্স বলতে ওই যে কারগুলো হইতেছে আপনার খুব বেশি হর্ন দেয়, শাউটিং ভেন্ডর্স, লাউড কনস্ট্রাকশন ওয়ার্ক, যেটাই বললাম আর কি, ওই যে তপ্ত দুপুরে আপনি বিজয় সরণি সিগন্যালে দাঁড়ায় আছেন, এরকম একটা বিষয়। এরপর কি বলছে, দ্য ক্লাসরুম বিকেম এ ক্যাকোফোনাস ম্যাস অফ ভয়েস অ্যাজ সুন এজ দ্য টিচার স্টেপ আউট ফর এ মোমেন্ট। নর্মালি কি বাচ্চাদের স্কুলে দেখবেন শিক্ষক হচ্ছে একটু ক্লাস থেকে বের হয়ে গেলে সবাই চিল্লাপাল্লা শুরু করে, এটাকে একটা ক্যাকোফোনাস ম্যাস বা নয়েস বলা যাবে। স্ট্রাইডেন্ট শব্দটা মনে রাখবেন, জ্যারিং শব্দটা মনে রাখবেন, গ্রেটিং শব্দটা মনে রাখবেন, রকাস শব্দটা মনে রাখবেন, ঠিক আছে? প্রত্যেকটা শব্দই গুরুত্বপূর্ণ। খুব বেশি নিজেকে প্রেশার দিয়ে মনে রাখতে হবে এমন না। আপনি মেন ওয়ার্ডে ফোকাস করবেন, এগুলো হচ্ছে যে একটু একটু দেখে দেখে যাবেন, ঠিক আছে? একটু একটু দেখে দেখে যাবেন, যে একদম যে সাউন্ড করে করে মুখ ব্যথা করে ফেলতে হবে এমন না। কারণ হচ্ছে আপনি যতই যতই সাউন্ড করে বা মুখ ব্যথা করে করেন না কেন, 2 দিন পর আপনি ঠিকই বলবেন এগুলো। কারণ হচ্ছে আপনাকে এটা বারবার পড়তে হবে, এটা আসলে আর কোনো উপায় নেই। তাহলে আপনি বলতে পারেন যে ভাই আপনি বা আপনার এখানে এসে আমরা কিভাবে উপকৃত হচ্ছি, এই যে জাস্ট শব্দটা আপনার সাথে একটু ডিসকাস করতেছি, এটা আপনার রিটেনশন ক্যাপাসিটিকে বাড়াবে। আর হচ্ছে আপনি কনটেক্সটটা বুঝবেন আসলে, ঠিক আছে? এই একটা বিষয় আর কি। যাই হোক, এটার অপোজিট গুলো কি হবে তাহলে? শ্রুতি মধুর, ইউফোনাস, মেলোডিয়াস, মেলিফ্লুয়াস, ঠিক আছে? এই শব্দগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? যে শব্দ শেখার কিন্তু একটা মজাও আছে, যে আপনি নিজের যে মনের, আপনার মনের যে ভাষা, ঠিক আছে, বা অভিব্যক্তি, এটা হচ্ছে আপনি সবার সামনে প্রকাশ করতে পারবেন, আপনার চিন্তা ভাবনা। তারপর হচ্ছে ধরেন ইভেন ইভেন আপনার প্রিয় মানুষকে নিজের মতো করে প্রশংসা করার জন্য কিন্তু আপনার শব্দ ভান্ডারের দরকার আছে না। আপনি বলতে পারেন যে ভাই এখানে তো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, চ্যাট জিপিটি, জেমিনি বা ক্লডের মতো জিনিসপাতি এখন আমাদের কাছে আছে। বাট একটা বিষয় আছে না, যে আপনি নিজ থেকে কোনো একটা লিখলেন, ঠিক আছে, এটার আপনার আলাদা একটা স্যাটিসফ্যাকশন আছে। এটা আপনার স্মার্টনেস এর একটা অংশ কিন্তু, ঠিক আছে? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই পেয়ারটা খুব ভালো করে মনে রাখবেন, শ্রিকিং এবং হচ্ছে ক্যাটার অলিং। স্যার স্যার একটু যদি কথা বলি। জি জি, শিওর শিওর। স্যার আর একটু স্লো যায়, যদি আর একটু বেশি, যত বেশি বলবেন যত আমরা শুনবো স্যার, তত এটা মনে রাখতে সুবিধা হয়, বুঝছেন স্যার? আর একটু যদি স্লো যাইতেন, আর আসলে যদি স্যার নেক্সট হয় কি, আপনার হচ্ছে 30টা ক্লাস শব্দ। আমাদের দুই একটা বাড়াই দেন স্যার, দয়া করে, যদি স্লো যাওয়ার না পরে না, যদি মনে। এখানে একটা বিষয় হচ্ছে আপনার প্রতি ক্লাসে হ্যাঁ অন্তত একটা করে আপনার ওয়ার্ড ডেফিনেটলি কভার করতে, সরি, একটা করে গ্রুপ আপনার কভার করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার, আমি যে স্পিডে যাচ্ছি, ঠিক আছে, এই স্পিডে গেলেও দেখা যায় হচ্ছে ক্লাস টাইম 1.5 ঘন্টার আশেপাশে হয়ে যায়, ঠিক আছে? এখন আপনি যতই বলেন আসলে 1.5 ঘন্টা, হুম। 1.5 ঘন্টা পরে কিন্তু অনেকেরই আসলে কনসেন্ট্রেশন ফল করে। বাট হ্যাঁ স্যার, এটা ঠিক আছে আমি বলছেন। আপনাকে হচ্ছে কি বলে রেকর্ডেড ক্লাসে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি চাইলে এগুলো একটু স্লো করেও শুনতে পারেন, জাস্ট আপাতত ফোকাস করেন, সমস্যা নেই। কারণ হচ্ছে এটাকে আপনাকে আবার দেখতে হবে, ঠিক আছে? একবার দেখে কিন্তু আপনার মনে থাকবে না। আশা করি আর ক্লিয়ার। স্যার নেক্সট ক্লাস থেকে কি আমাদের স্যার অ্যান্টোনিম অ্যান্টোনিম যোগ করা যায় কিনা স্যার শীটে? অ্যান্টোনিম তো যোগ করা আছে, এই যে ও সরি স্যার, আমি অ্যান্টোনিম তো যোগ করা অ্যান্টোনিম আছে। পড়াইতেছেন না তো, এই জন্য স্যার অ্যান্টোনিমে ফোকাস নেই আমার, ওই সত্যি বললাম কথা তো, স্যার। সবকিছু হচ্ছে এখন আমি যদি আপনাকে মেইন ওয়ার্ডটা ডিসক্রাইব করলাম, সিনোনিম বললাম, অ্যান্টোনিম বললাম, আপনি নিজেই পাগল হয়ে যাবেন, এটা সত্য কথা, ঠিক আছে? আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জাস্ট মেইন ওয়ার্ডটা ভালো করে শেখানো। বাট আপনারা যদি উপকৃত হন, এই কারণে আমি সিনোনিম গুলো দিয়ে রাখছি, কারণ এই সিনোনিম গুলো আমরা আবার মেইন ওয়ার্ড হিসেবে পাবো, তখন যাতে আপনার কাছে নতুন মনে না হয়। অ্যাটলিস্ট আপনি যখন ধরেন স্ট্রাইডেন্ট শব্দটা যখন হচ্ছে আপনি মেইন ওয়ার্ডে পাবেন, আপনি যদি এটা মনে করতে পারেন আরে এইটাই তো সেই শব্দ যেটা ক্যাকোফোন আছে সিনোনিম হিসেবে পাইছিলাম, আপনার নিজের কাছে হুম। দেখবেন তখন ভালো লাগবে, ঠিক আছে? ইভেন এই পেয়ার গুলো নিয়ে আমি খুব বেশি কথা বলতেছি না, এগুলো জাস্ট আমি দিছি যাতে আপনারা মেইন ওয়ার্ডটা পড়ার সাথে পেয়ারটাও পড়ে ফেলতে পারেন, ঠিক আছে? এটা আপনাদের হুম, জন্য স্যার। ভালো হবে। ওকে, আমাদের পরবর্তী হচ্ছে ক্যানোনাইজ। ক্যানোনাইজ ক্যানোনাইজ শব্দের অর্থ হচ্ছে আপনার কাউকে মহিমান্বিত করা বা হচ্ছে খুব সাধু বলে ঘোষণা করা, ঠিক আছে? ধরেন আপনি কাউকে আনুষ্ঠানিকভাবে সেইন্ট উপাধি দিলেন, ঠিক আছে, কাউকে আনুষ্ঠানিকভাবে সেইন্ট উপাধি দিলেন, এটাকে আমরা বলতে ক্যানোনাইজ। বা কোন একজন ব্যক্তি হইতে পারে বা কোন একটা সাহিত্য কর্মকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে আদর্শ হিসেবে মেনে নেওয়া, টু ট্রিট অর রিগার্ড অ্যাজ বিং অফ গ্রেট সিগনিফিকেন্স, অফিসিয়ালি ডিক্লেয়ারে ডেড পার্সন সেন, বা এক মৃত ব্যক্তিকে সেন ঘোষণা করা হতে পারে, বা কোনো সাহিত্যকর্ম, যেমন ধরো রবীন্দ্রনাথের গীতাঞ্জলির কথা আপনি মনে করতে পারেন, ঠিক আছে? বা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কথা আমরা মনে করতে পারি, এরকম একটা বিষয় আর কি। আবার ধরুন হচ্ছে যেমন ধরুন মাদার তেরেসাকে তার মৃত্যুর পর ভ্যাটিকান থেকে আনুষ্ঠানিকভাবে, ঠিক আছে, একজন সেন্ট হিসেবে ক্যানোনাইজড করা হয়েছিল। একইভাবে ইংরেজি সাহিত্যে দেখবেন শেক্সপিয়রের নাটকগুলোকে ক্লাসিক বা
আইডিয়াল বা আদর্শ বা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়, ঠিক আছে। সেখানে কি বলতেছে, আহ আবার ধরেন বাংলা ভাষার বাংলা সাহিত্যের যে প্রথম নিদর্শন চর্যাপদ, ঠিক আছে, এটাকেও কিন্তু একটা টাচ স্টোন বা একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। যাই হোক, দ্য চার্চ ডিসাইডেড, চার্চ সিদ্ধান্ত নিয়েছিল টু ক্যানোনাইজ দ্য মঙ্ক, মঙ্ক মানে সাধু, হু হ্যাড ডেডিকেটেড, মঙ্কের অ্যাডজেক্টিভ ক্লজ, হু হ্যাড ডেডিকেটেড হিজ এন্টায়ার লাইফ টু হেল্পিং দ্য পুয়ার অ্যান্ড দ্য সিক, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। মানে ওই মঙ্ক হচ্ছে তার সারা জীবন, তার সম্পূর্ণ জীবনটাই মানুষকে সাহায্য করতে উনি উৎসর্গ করেছিলেন আর কি, আশা করি বোঝা গেছে। এরপর কি বলতেছে, মুভি ক্রিটিক্স হ্যাভ essentially canonized the director, right? Placing his films at the top of the every must watch list. যাই হোক, ভেনারেট শব্দের অর্থ কাউকে শ্রদ্ধা করা, এক্সল শব্দের অর্থ হচ্ছে কাউকে উচ্চ প্রশংসা করা, গ্লোরিফাই করা আপনারা জানেন। আইডিয়ালাইজ বা স্যাংটিফাই এগুলোর মানে হচ্ছে কাউকে আসলে এমন ভাবে শ্রদ্ধা করা, একদম ঈশ্বর তুল্য বা হ্যাঁ একদম হচ্ছে আল্লাহ খোদার জায়গায় নিয়ে যাওয়া অর্থ ব্যবহার করা হয় আর কি। উল্টাটা কি হবে, কাউকে নিন্দা করা, অসম্মান করা বা ডিগ্রেড করা, ঠিক আছে। স্যাক্রোস্যাঙ্ক্ট এবং ক্যানোনিক্যাল, এই পেয়ারটা ভালো করে মাথায় রাখতে হবে। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে আপনার সেন্সর। সেন্সর শব্দের অর্থ হচ্ছে কাউকে মানে তিরস্কার করা বা নিন্দা করা, ঠিক আছে, এক্সপ্রেস সিভিয়ার ডিসঅ্যাপ্রুভাল অফ। এবং ধরেন হচ্ছে কোনো একটা দেশের সংসদ সদস্য যদি আচরণবিধি লঙ্ঘন করেন, তবে স্পিকার ওই সংসদ সদস্যকে বা ওই এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, ঠিক আছে, ওই মেম্বারকে সরি ওই কি বলে আপনার ওই এমপি কে হচ্ছে সেন্সার করতে পারেন বা হচ্ছে নিন্দা করতে পারেন। আবার ধরেন হচ্ছে অফিসের বস তার এমপ্লয়ীদের হচ্ছে ক্রিটিসাইজ করতে পারে, ঠিক আছে। আবার ধরেন কোন একটা বাবা তার বাচ্চাকে হচ্ছে সিভিয়ারলি ক্রিটিসাইজ করতে পারে, এটাই হচ্ছে আপনার সেন্সার। এখন এই নিন্দা করার আসলে এত শব্দ আছে, মানে এটা আসলে আপনি গুণে শেষ করতে পারবেন না, ঠিক আছে। এখানে অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছেন, কন্ডেম, ডেনাউন্স, ক্রিটিসাইজ, রিভিউ, রেপ্রিমেন্ড, রিপ্রুভ। রিপ্রুভ শব্দের অর্থ দেখে কিন্তু এটা ভাবার কোনো কারণ নাই। রিপ্রুভ মানে হইতেছে আপনার পুনরায় কোনো কিছু প্রমাণ করা, রিপ্রুভ মানে হচ্ছে কাউকে তিরস্কার করা। অ্যাডমনিশ, চেস্টাইজ, ল্যাম্বাস্ট, ব্যারেট, স্কল্ড, ডিক্রাই, ডিসপ্যারেজ, ভিলিফাই। বিলিভ ইট অর নট ভাই, এই প্রত্যেকটা শব্দ আপনি এখানে মেন ওয়ার্ড হিসেবে পাবেন, ঠিক আছে। গ্রেগমেটের যে 1130 প্লাস যে শব্দ, এই 1130 প্লাস শব্দের মধ্যে এই প্রত্যেকটা শব্দ কিন্তু মেন ওয়ার্ড হিসেবে আছে। আমি জাস্ট হচ্ছে এখানে আপনাদেরকে দিয়ে দিছি, ঠিক আছে, যাতে আপনারা শব্দগুলো একটু দেখে দেখে রাখলেন, ঠিক আছে। এই প্রত্যেকটা শব্দ দিয়ে হচ্ছে কাউকে বকা দেওয়া, গালাগালি করা বা হচ্ছে নিন্দা করার সাথে সম্পর্কিত, যদিও কনটেক্সট এবং ইন্টেন্সিটিতে পার্থক্য আছে, ঠিক আছে। জাস্ট আপনি দেখে রাখবেন। এখানে কি বলতেছে দেখেন, দ্য লয়ার ওয়াজ পাবলিকলি সেন্সার, ঠিক আছে, লয়ারকে হচ্ছে একদম প্রকাশ্যে তিরস্কার করা হয়েছিল বাই দ্য বার অ্যাসোসিয়েশন ফর মিসহ্যান্ডলিং হিজ ক্লায়েন্টস কনফিডেন্সিয়াল ইনফরমেশন, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছেন। এরপর কি বলতেছে, দ্য নিউজ পেপার এডিটোরিয়াল ডিড নট হেজিটেট টু সেন্সার দ্য মেয়র। ওয়াও জোস, আমরা তো এটাই চাই আসলে, তাই না, ফর হিজ ফেলিওর টু রিপেয়ার দ্য সিটিজ ব্রোকেন ইনফ্রাস্ট্রাকচার। আমাকে জাস্ট একটু সময় দিবেন, একটা কল রিসিভ করি। সো যেটা বললাম আর কি, আপনার হচ্ছে এগুলো মাথায় রাখবেন। উল্টাটা কি হবে, তাহলে উল্টা অপোজিট হচ্ছে আপনার প্রশংসা করা, ঠিক আছে, প্রেজ, কমেন্ট বা অ্যাপ্রুভ। প্রশংসা করার অনেক শব্দ আছে। সেন্সর শব্দটাকে আপনারা সেন্সর বোর্ড দিয়ে মনে রাখতে পারেন, ঠিক আছে। কোন একটা মুভি কিন্তু মুক্তি পাওয়ার আগে ওটাকে সেন্সর বোর্ডের হচ্ছে পাস নিয়ে আসতে হবে, তাই না। সেন্সর বোর্ড হচ্ছে মুভির মধ্যে উল্টাপাল্টা কোনো কিছু দেখলে সেটা কিন্তু নিন্দা করে, সেন্সর বোর্ড সেন্সার করে, সেন্সর বোর্ড সেন্সার করে। এভাবে হচ্ছে জাস্ট আপনার শব্দটা মনে রাখবেন, ঠিক আছে। আমাদের পরবর্তী শব্দ শিকেইনেরি, ঠিক আছে, উচ্চারণটা খেয়াল করবেন, উচ্চারণটা হচ্ছে শিকেইনেরি। শিকেইনেরি মানে হচ্ছে ধূর্ততা বা রাজনৈতিক চালবাজি বলতে পারেন।
দ্য ইউজ অফ ট্রিকেরি টু অ্যাচিভ এ পলিটিক্যাল, ফাইন্যান্সিয়াল আর লিগাল পারপাস। যেমন ধরেন একজন চতুর ব্যবসায়ী, ঠিক আছে, যে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য আইনের ফাঁকফোকর খুঁজতেছে, এটাকে আপনি একটা ধরুন চালাকি বা ধূর্ততা বলতে পারবেন, ঠিক আছে। আবার ধরেন হচ্ছে তাহলে এটাকে আমরা কি বলতে, এটাকে ফাইন্যান্সিয়াল শিকেনারি। আবার কিছু মানুষজনকে দেখুন হচ্ছে দেশের বাইরে যাওয়ার জন্য ভুয়া কাগজপত্র সাবমিট করে এম্বাসিতে, ঠিক আছে। এটার কারণে মোটামুটি আমাদের দেশের যে মান সম্মান, ঠিক আছে, এটা মোটামুটি তলানি দেশে ঠিকছে। যাই হোক, এটা এটার কারণে কিন্তু এখন আমাদের অনেক কিছু সাফার করতে হচ্ছে, ঠিক আছে। তো শিকেনারি শব্দের অর্থ আশা করি বুঝছেন। দ্য ইনভেস্টিগেশন রিভিলড এ ওয়েব অফ ফাইন্যান্সিয়াল শিকেনারি, ঠিক আছে, মানে একদম ফাইন্যান্সিয়াল শিকেনারির একটা জাল, ঠিক আছে, ডিজাইন টু হাইড দ্য কোম্পানিজ ম্যাসিভ ডেটস ফ্রম ইনভেস্টর্স। এরপর কি বলতেছে, হি ওয়াজ এ মাস্টার অফ লিগাল শিকেনারি, ঠিক আছে। এটা মোটামুটি হচ্ছে আপনি পজিটিভ অর্থে বলতে পারেন, মাস্টার অফ এ লিগাল শিকেনারি। লিগাল শিকেনারি মানে আইনি, আইনে যে বিষয়গুলোকে চালাকি হিসেবে ধরা হয় আর কি। অলওয়েজ ফাইন্ডিং টাইনি লুপহোল, টাইনি মানে হচ্ছে অতি ক্ষুদ্র, লুপহোল টু হেল্প হিজ ক্লায়েন্টস অ্যাভয়েড পেইং দেয়ার ট্যাক্সেস, ঠিক আছে। ধরেন আপনার অনেক টাকা ইনকাম এবং আপনাকে অনেক টাকা হচ্ছে ট্যাক্স দিতে হয় ইয়ারলি, আপনি আপনার ট্যাক্সটা না দেওয়ার জন্য একজন অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করলেন, সে হচ্ছে এ মাস্টার অফ লিগাল শিকেনারি, ঠিক আছে। সে আইনের যে ফাঁকফোকর গুলো আছে এগুলা দিয়ে কাজে লাগাই আপনাকে হচ্ছে মানে আপনাকে ট্যাক্স দেওয়া লাগে না আর কি, এরকম একটা বিষয়। যাই হোক, এখান থেকে ডিসেপশন মানে ওই এটা প্রতারণা। প্রনাউন্সিয়েশনটা কি চিকেনারি হবে? শিকেইনেরি, শিকেইনেরি, ঠিক আছে। শিকেনারি। হ্যাঁ হ্যাঁ, শিকেইনেরি, ডুপ্লিসিটি ও ডিসঅনেস্ট বা ফ্রড, ঠিক আছে। সিনসিয়ারিটি শব্দটা অপোজিট। সিনসিয়ারিটি মানে হচ্ছে আপনার অমায়িক বা একদম কোনো ধরনের চালাক চতুর না, ঠিক আছে, ছলাকলাহীন আর কি। সো এই ম্যালফিসেন্স বা ফ্রডিউলেন্স, ডিসেম্বলেন্স, এই শব্দগুলো দিয়ে হচ্ছে আপনার এই যে ধূর্ততা, চালাক বা ছলচাতুর, এগুলো বোঝানো হয়ে থাকে। আমাদের পরবর্তী কোয়ালিশ। কোয়ালিশ শব্দের অর্থ হচ্ছে আপনার একত্রিত হয়ে যাওয়া। কারণ অনেকগুলা ছোট ছোট গ্রুপ একসাথে হয়ে একটা বড় গ্রুপ গঠন করলো, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি কোয়ালিশন। কোয়ালিশন শব্দটা আপনারা পলিটিক্সে শুনবেন। ধরেন দুইটা দেশ, যে ধরেন আমি ধরলাম বাংলাদেশের সাথে ধরেন হচ্ছে কি হইতে পারে, ধরেন চায়না, ঠিক আছে, আমরা একীভূত হয়ে গেলাম, ঠিক আছে, এটাকে আপনি বলতে পারেন হচ্ছে আপনার আসলে বাংলাদেশের সাথে সেই চায়নার একীভূত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশে ইন্ডিয়া একীভূত হয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা কোয়ালিশন, একসাথে হয়ে যাওয়া, ঠিক আছে, কাম টুগেদার টু ফর্ম ওয়ান মাস অর হোল, কোয়ালিশ বা কোয়ালিশন। কি বলতেছে, দ্য স্মল পার্ডলস অফ রেইন ওয়াটার বিগেন টু কোয়ালিশ ইনটু এ লার্জ পুল ইন দ্য মিডল অফ দ্য ড্রাই পুল। বাহ, এটা তো আমাদের দেশের জন্য মনে হয় এই এক্সাম্পলটা দিচ্ছে, তাই না? যে রাস্তাঘাটে দেখবেন একটু ঘন্টাখানেক বৃষ্টি পড়লে এই ছোট ছোট দেখবেন বৃষ্টির ফোঁটাগুলো প্রত্যেক কিন্তু ছোট ছোট, তাই না? বাট ঘন্টাখানেক পড়ার পরে রাস্তা যেন হয়ে যায় হচ্ছে কক্সবাজার, একটা বিষয় আর কি। এরপর কি বলতেছে, ওভার টাইম, সময়ের সাথে সাথে দ্য ভ্যারিয়াস ইন্ডিপেন্ডেন্ট রেবেল গ্রুপস। দেখেন, ইন্ডিপেন্ডেন্ট রেবেল গ্রুপস মানে হচ্ছে ওই রেবেল গ্রুপ আলাদা আলাদা, প্রত্যেকে হচ্ছে আলাদা আলাদা, ঠিক আছে, বিগান টু কোয়ালিশ ইনটু এ পাওয়ারফুল এন্ড অর্গানাইজ পলিটিক্যাল পার্টি, ঠিক আছে। তো ধরেন একটা আহ ধরুন এই ধরনের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আমাদের দেশে মোটেটুকু যদিও কম আছে, ইন্ডিয়াতে ধরেন এই ধরনের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ অনেক আছে। তো এরা প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। এখন এরা প্রত্যেকে যদি এক হয়ে যায়, ঠিক আছে, এক হয়ে যায়, তখন এদেরকে ট্যাকেল দেওয়া কিন্তু ইন্ডিয়ান সরকারের পক্ষে আপনার কঠিন হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। মার্চ, পেওস বা হচ্ছে ব্ল্যাঙ্ক। তো এখানে কোয়ালিশ শব্দের আসলে আপনি জাস্ট কো মনে রাখবেন, ঠিক আছে। কো মানে হচ্ছে একসাথে, কো মানে হচ্ছে আপনার একসাথে। আমাদের পরবর্তী শব্দ খোঁজেন। খোঁজেন, খোঁজেন মানে হচ্ছে আপনার কোনো একটা যুক্তি বা কোনো একটা বক্তব্য এটা এতটাই কনভিন্সিং বা এতটাই স্পষ্ট যে যে কেউ সেটা মেনে নিতে বাধ্য। ধরেন আপনি কোনো একটা অপরাধ কি বলবো করেননি, কিন্তু আপনাকে ফাঁসানো হয়েছে, ঠিক আছে। এরপরে আদালতে গেলেন, আপনি আপনার পক্ষে একজন আইনজীবী হচ্ছে অ্যাপয়েন্ট করলেন। আপনার আইনজীবী আপনার পক্ষে এমন কিছু প্রমাণপত্র উপস্থাপন করলো যেটা মানে যেটাকে ডেনাই করার কোনো সুযোগ নেই। ইভেন জাজ শেষ পর্যন্ত বলছে যে হ্যাঁ, তাহলে আপনার সব প্রমাণপত্র আপনার পক্ষে গেছে। এটার এটাকে কোশ্চেন করার কোনো সুযোগ নেই, এটাকে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই, কারণ কি ছিল, এটা কোজেন্ট ছিল। আবার ধরেন আপনার বক্তব্য কোজেন্ট হইতে পারে, ঠিক আছে। নর্মালি দেখবেন
অনেক মানুষ একসাথে হচ্ছে আহ জড়ো হয়ে আপনার আন্দোলন করতেছে, ঠিক আছে, পুলিশও তাদেরকে হচ্ছে শান্ত করতে পারতেছে না, বাট একজন পলিটিক্যাল লিডার আইসা দেখলেন একটা এমন একটা বক্তব্য দিল, ঠিক আছে, সবাই শান্ত হয়ে গেছে। ওনার সেই বক্তব্যটাকে আমরা বলি খোঁজ, ক্লিয়ার, লজিক্যাল বা কনভিন্সিং একটা আর্গুমেন্ট অথবা যে কোনো একটা কেস হইতে পারে। যেমন এখানে কি বলতেছে, দ্য সায়েন্টিস্ট প্রোভাইডেড এ কোজেন্ট আর্গুমেন্ট ফর হোয়াই ক্লাইমেট চেঞ্জ ইজ এক্সিলারেটিং ব্যাকড বাই ইয়ার্স অফ ডেটা। তাহলে সায়েন্টিস্ট প্রদান করেছিল কি এ কোজেন্ট আর্গুমেন্ট ফর হোয়াই, কেন, কিসের জন্য যে ক্লাইমেট চেঞ্জটা এক্সিলারেটিং বা বাড়ছে, ব্যাকড বাই দ্য ইয়ার্স অফ ডেটা। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ ব্যাক। ব্যাক শব্দের একটা অর্থ জানি হচ্ছে আমরা ফিরে আসা, বাট ব্যাক শব্দের একটা সেকেন্ডারি মিনিং, সেটা ভার্ব, যখন আপনি ভার্ব হিসেবে ব্যবহার করবেন সেটা হচ্ছে টু সাপোর্ট। খুবই খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখবেন। ব্যাক মানে হচ্ছে সমর্থন করা, ঠিক আছে, সাপোর্ট। আর ব্যাক মানে হচ্ছে সাপোর্টেড অ্যাডজেক্টিভ। ব্যাক মানে হচ্ছে আপনার সাপোর্টেড। তাহলে ব্যাকের একটা সেকেন্ডারি মিনিং হচ্ছে আপনার সমর্থন করা, ব্যাক মানে টু সাপোর্ট, আর ব্যাক মানে হচ্ছে সাপোর্টেড বা সমর্থিত, ঠিক আছে। এরপর কি বলতেছে, ডিসপাইট দ্য প্রেশার মানে চাপের সত্ত্বেও শি গেভ এ কোজেন্ট প্রেজেন্টেশন দ্যাট অ্যাড্রেসড অল দ্য কনসার্নস অফ দ্য পটেনশিয়াল ইনভেস্টর্স, ঠিক আছে। অ্যাড্রেস, অ্যাড্রেস শব্দটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অ্যাড্রেস শব্দের কয়েকটা মিনিং হতে পারে। অ্যাড্রেস শব্দের মিনিং কি হয়, যেমন ধরেন ঠিকানা অর্থে নাউন, ভার্ব অর্থে এটার অর্থ কোন একটা সমস্যা মোকাবিলা করা অর্থে আমরা ব্যবহার করতে পারি। তারপর বক্তৃতা দেওয়া অর্থে অ্যাড্রেস শব্দটা ব্যবহার করা হয়। কাউকে সম্বোধন করা অর্থ হচ্ছে অ্যাড্রেস শব্দটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আপনি কাউকে কিভাবে সম্বোধন করতেছেন, তাহলে দেখেন অ্যাড্রেসের নাউন মিনিং হচ্ছে ঠিকানা, ভার্বের তিনটা মিনিং আছে, একটা হচ্ছে কোনো সমস্যা মোকাবিলা করা বা মোকাবিলা করা, একটা হচ্ছে বক্তৃতা দেওয়া, আর একটা হচ্ছে সম্বোধন করা, ঠিক আছে, ভালো করে মাথায় রাখবেন অ্যাড্রেস। সো যাই হোক, কনভিন্সিং মানে কনজেন্ট মানে কনভিন্সিং, পারসুয়েসিভ, কম্পেলিং, ঠিক আছে। কম্পেলিং মানে হচ্ছে খুবই স্ট্রাইকিং বা আকর্ষণীয় বা খুবই জোরালো বা খুবই অবভিয়াস, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। এই দেখেন বলতে না বলতে, ঠিক আছে, বলতে না বলতে আমরা জাস্ট হচ্ছে এই কোজেন্ট শব্দটাতে হচ্ছে কম্পেলিং সিনোনিম হিসেবে পাইছিলাম, তাই না? কম্পেলিং এর হচ্ছে মেইন ওয়ার্ড হিসেবে চলে আসছে। তাহলে কম্পেলিং মানে কি, যেটা আসলে হচ্ছে স্ট্রাইকিং বা আকর্ষণীয় বা অপ্রতিরোধ্য, যেটাকে আপনি একদমই স্কিপ করতে পারবেন না, ঠিক আছে। ইভোকিং ইন্টারেস্ট, অ্যাটেনশন অর অ্যাডমাইরেশন ইন এ পাওয়ারফুলি ইরিসিস্টিবল ওয়ে। ধরেন এমন কিছু যেটা আপনার মনোযোগ কেড়ে নিতে বাধ্য, যেটা আপনি কোনোভাবে এড়িয়ে যেতে তো পারেনই না বা অস্বীকারও করতে পারেন না, ঠিক আছে। এটা ধরেন হইতে পারে কোনো একটা আহ উপন্যাসের, কোনো একটা উপন্যাস হইতে পারে, আপনি পড়ছেন পড়ছেন, ঠিক আছে, মানে এত বেশি কম্পেলিং যে আপনি এটা শেষ না হওয়া পর্যন্ত আপনি হচ্ছে উঠে যেতে পারতেছেন না, ঠিক আছে। আপনারা রাজশাসন মুভিটা দেখছেন না? দেখার তো কথা অনেকে, দেখছেন কি? দেখেন না কেউ? হ্যাঁ স্যার দেখেছি। ঠিক আছে, তো ওই 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 মুভিটা খুবই কম্পেলিং না? স্যার একবার স্যার পুরাইটা এই যে অন্যরকম পুরোই অন্যরকম, ঠিক আছে। সো এই এমন স্যার। একটা জিনিস যেটা হচ্ছে আপনি হয়তো ছেড়ে দিতে পারবেন। আবার হ্যাঁ ধরেন হচ্ছে আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, কোন একটা ইভেন ইভেন কোন একটা মেয়ের হাসিও আপনাকে কি করে দিতে পারে। কোন একটা মেয়ের হাসি কম্পেলিং হতে পারে, বা এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর করে হাসে, ঠিক আছে, আপনি এটাকে এড়িয়ে যেতে পারবেন, এরকম একটা বিষয় আপনি। যাই হোক, এখানে কি বলতেছে, দ্য ডকুমেন্টারি প্রোভাইডেড এ কম্পেলিং রিজন। এখানে কম্পেলিং রিজন বলতে এমন একটা কারণের কথা বলা হচ্ছে যেটাকে আসলে একদম এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। ফর হোয়াই, যেটার জন্য উই শুড অল রিডিউস আওয়ার প্লাস্টিক ওয়েস্ট ইমিডিয়েটলি। আমাদের সবার উচিত, ঠিক আছে না, আমাদের প্লাস্টিক ওয়েস্ট গুলোকে কমানো। তো বাকি সেন্টেন্সটা পড়ে নেবেন, তাহলে বুঝতেই পারছেন কম্পেলিং মানে হচ্ছে মনোমুগ্ধকর, তাই না, আকর্ষণীয়, ক্যাপটিভেটিং, এনথ্রিলিং, পারসুয়েসিভ, কনভিন্সিং, পাওয়ারফুল। অপোজিট গুলো কি হবে, বোরিং, উইক বা হচ্ছে আনইন্টারেস্টিং। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে আপনার কন্টেন্ট। কন্টেন্ট শব্দের অর্থ হচ্ছে আপনার দাবি করা বা বিতর্ক করা বা লড়াই করা। কন্টেন্ট শব্দের অর্থ হচ্ছে আমার দাবি করা, বিতর্ক করা বা হচ্ছে লড়াই করা। একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, ঠিক আছে, ভালো করে খেয়াল করুন। কন্টেন্ট মানে হচ্ছে, কন্টেন্ট মানে হচ্ছে সূচিপত্র, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। কিন্তু কন্টেন্ট
কন্টেন্ট, কন্টেন্টমেন্ট, কন্টেন্টমেন্ট মানে হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশন, ঠিক আছে, স্যাটিসফ্যাকশন। আবার কন্টেন্টেড, ঠিক আছে, কন্টেন্টেড মানে হচ্ছে আপনার স্যাটিসফাইড। আবার কিন্তু কন্টেন্ট, CONTENT, এটার মানে হচ্ছে টু আর্গিউ, বিতর্ক করা অথবা দাবি করা, বলতে টু ক্লেম। তো কনফিউজ করা যাবে না, দেখেন এইটার মধ্যে শুধুমাত্র একটা, এখানে টি, এখানে ডি, ঠিক আছে। আর আর এইগুলো তো গুরুত্বপূর্ণ অবশ্যই। কন্টেনমেন্ট মানে স্যাটিসফ্যাকশন, কন্টেন্ট মানে হচ্ছে স্যাটিসফাই। এই জিনিসটা বোঝা গেছে? আপনারা কি এই পার্থক্যটা বুঝতে পেরেছেন? হুম হুম। ওকে, তাহলে কি বললাম, কন্টেন্ট মানে হচ্ছে আমার দাবি করা বা হচ্ছে লড়াই করা, কোনো তর্কে বা আলোচনায় নিজের মতামতকে সত্য বলে জোর দিয়ে দাবি করা বা হচ্ছে কোনো প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করা হচ্ছে, ঠিক আছে। যেমন কি বলতে, দ্য ডিফেন্স অ্যাটর্নি কন্টিনিউ টু কন্টেন্ট দ্যাট, ঠিক আছে, ডিফেন্স অ্যাটর্নি এটা চলমান রেখেছিল, টু কন্টেন্ট দ্যাট হিজ ক্লায়েন্ট ওয়াজ ইনোসেন্ট, যে আমার যে মক্কেল একদমই নির্দোষ, ডিসপাইট, যদিও বা কি সত্ত্বে, কিসের সত্ত্বেও, দ্য এভিডেন্স এগেইনস্ট হিম, সব প্রমাণপত্র তার বিরুদ্ধে, ঠিক আছে। সো দেখেন, কন্টেন্ট মানে হচ্ছে কোনো কিছু দাবি করা, অ্যাসার্ট, বিতর্ক করা, আর কি ক্লেম মানে দাবি করা, ঠিক আছে। এই শব্দটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখি বলুন তো, মেনটেন শব্দের অর্থ কি? মেনটেন, মেনটেন শব্দের অর্থ কি? নর্মালি হচ্ছে মেনটেন শব্দের অর্থ আমরা কোনো কিছু হচ্ছে একটা সিস্টেমের মধ্যে রাখা অর্থে ব্যবহার করি, বা মেনটেন শব্দের একটা সেকেন্ডারি মিনিং আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। মেনটেন শব্দের সেকেন্ডারি মিনিং হচ্ছে টু অ্যাসার্ট, কোনো কিছু দৃঢ়তা সহকারে বলা বা কোনো কিছু দাবি করা, টু ক্লেম। খুব ভালো করে মাথায় রাখবেন, ঠিক আছে। ওকে, এখানে কি বলতেছেন, কন্টেন্ট সাউন্ডস লাইক কন্টেন্ট, ইউ ফাইট অর আর্গিউ আনটিল ইউ আর কন্টেন্ট উইথ দ্য রেজাল্ট। এখানে কিন্তু কন্টেন্ট শব্দের মানে স্যাটিসফ্যাকশন, ঠিক আছে। আপনি যখন কোনো কিছু নিয়ে কন্টেন্ট বা স্যাটিসফাইড হবেন না, ঠিক আছে, তখন আপনি হচ্ছে ওইটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন বা বিতর্ক করবেন, ঠিক আছে। এটা দেখবেন। আমাদের পরবর্তী শব্দ কোপিয়াস, কোপিয়াস, উচ্চারণটা কিন্তু কপিয়াস না, উচ্চারণ হচ্ছে কোপিয়াস। কোপিয়াস মানে হচ্ছে কোনো কিছু বিপুল পরিমাণে বা প্রচুর পরিমাণে থাকা, সংখ্যা বা পরিমাণের দিক থেকে যা অনেক বেশি, এবং কোনো কিছুর অভাব নেই এমন, অ্যাবান্ডেন্ট ইন সাপ্লাই অর কোয়ান্টিটি। এই সামনে ধরেন হচ্ছে আমের সিজন আসতেছে, শুরুতে দেখুন আমের দাম অনেক বেশি থাকবে, শেষে গিয়ে দেখুন রাস্তার ধারে আম পড়ে আছে, ঠিক আছে, তরমুজ, ঠিক আছে, রাস্তার ধারে গিয়ে দেখুন তরমুজ পড়ে আছে, তখন সেটা কোপিয়াস অ্যামাউন্টে থাকে আর কি। আবার ধরুন হচ্ছে আমাদের ক্লাসে দেখবেন, ইউনিভার্সিটি লাইফে টিচাররা যখন লেকচার দেয়, কিছু কিছু আমাদের ফেলো ছিল যারা হচ্ছে স্যার যা বলতো সব লিখে ফেলতো, স্যার একটা কাশি দিলে ওটাও লিখতো, ঠিক আছে। এই ধরনের নোটকে বলতে মানে কোপিয়াস নোটস। তাহলে কি বলতেছে, আফটার দ্য হেভি হারভেস্ট দ্য ফার্মার্স হ্যাড এ কোপিয়াস সাপ্লাই অফ গ্রেইন টু সেল ইন দ্য লোকাল মার্কেট। খুব স্বাভাবিক, হারভেস্ট করার পরে তো শস্যের পরিমাণ অনেক বেশি হবেই, তাই না। তারপর কি বলতেছে, সে পান করেছিল কোপিয়াস অ্যামাউন্টস অফ ওয়াটার থ্রু আউট দ্য ডে টু স্টে হাইড্রেটেড ডিউরিং দ্য হিট ওয়েভ, ঠিক আছে। সো গরমে আপনারা সবাই হচ্ছে বেশি বেশি করে পানি খাবেন, কোপিয়াস অ্যামাউন্ট অফ ওয়াটার, ঠিক আছে, ইউ হ্যাভ টু ড্রিঙ্ক। সো এখানে যে শব্দগুলো আছে অ্যাবান্ডেন্ট, প্লেন্টিফুল, অ্যাম্পল বা প্রফিউস, প্রত্যেকটা শব্দ দিয়ে হচ্ছে আপনার কোনো কিছু বিপুল পরিমাণে থাকা বা বেশি থাকা অর্থে ব্যবহার করা হয়। দেখেন, কোনো কিছু যদি আপনি বেশি বেশি কপি করতে থাকেন, আপনার কাছে একটা ছিল, আপনি কপি করে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, ঠিক আছে। তাহলে কোনো কিছু যখন আপনি কপি করতে থাকবেন তখন এটার পরিমাণটা হচ্ছে বাড়তে থাকবে। সো কপিয়া শব্দটাকে আপনি সিম্পলি কপি দিয়ে মনে রাখবেন। এরপর আসলে হচ্ছে কসমোপলিটন, কসমোপলিটন, ঠিক আছে। কসমোপলিটন মানে হচ্ছে বিশ্বজনীন বা বহুজাগতিক, বিভিন্ন দেশ, জাতি বা সংস্কৃতি সংমিশ্রণে গড়ে ওঠা একটা পরিবেশ, ঠিক আছে। যেমন আপনি নিউ ইয়র্কের কথা কল্পনা করতে পারেন, ঠিক আছে। নিউ ইয়র্ক একটা কসমোপলিটন সিটি। আবার হচ্ছে লন্ডন একটা কসমোপলিটন সিটি, ঠিক আছে। এখানে যদি আপনি যান, দুনিয়ার এই পৃথিবীতে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশের মানুষজনকে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। বিভিন্ন ধরনের
খাবার আপনি সেখানে দেখবেন, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের গান বাজনা বা বিভিন্ন ধরনের কালচার ওখানে আপনি দেখবেন। এই কারণে নিউ ইয়র্ক হচ্ছে একটা কসমোপলিটন সিটি, লন্ডন একটা কসমোপলিটন সিটি, বা ঢাকাকে আপনি জাস্ট সিম্পলি একটা মেট্রোপলিটন, ঠিক আছে। ঢাকাকে কিন্তু কসমোপলিটন বলা যাবে না, কারণ হচ্ছে এখানে অনেক দেশের সংস্কৃতি দেখা যায় না। তাহলে কোন একটা শহর কসমোপলিটন হইতে পারে, ইভেন কোন একটা মানুষও কিন্তু কসমোপলিটন হইতে পারে, ঠিক আছে। ধরেন একজন কসমোপলিটন মানুষ হচ্ছে এমন মানুষ যে পৃথিবীর সকল সংস্কৃতিকে সম্মান করে, এবং সে নিজেকে কোন একটা নির্দিষ্ট দেশের মানুষ মনে করে না, ঠিক আছে। সে মনে করে সে এই পৃথিবীটা তার, ঠিক আছে, এই এই পৃথিবীর সে একজন। আশা করি বোঝা গেছে। ফ্যামিলিয়ার উইথ অ্যান্ড দ্য এইস ইন মেনি ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড কালচার্স। তো কি বলতেছে এখানে, হ্যাভিং ট্রাভেল টু ওভার 50 কান্ট্রিজ, ওকে ফাইন। এই ট্রাভেলের কাজটা যে করছে, কমার পর অবশ্যই তাকে থাকতে হবে। হি হ্যাজ ডেভেলপড এ ভেরি কসমোপলিটন আউটলুক অন লাইফ এন্ড পলিটিক্স, ঠিক আছে। সো এটা দেখবেন বিভিন্ন মানুষের মধ্যে যারা হচ্ছে অনেকগুলো দেশ বিদেশে ঘুরে বেড়ায়, তাদের লাইফস্টাইলের মধ্যে একটা পরিবর্তন আসে, ঠিক আছে। এরপর এখানে কি বলতেছে, দ্য ম্যাগাজিন আপিলস টু এ কসমোপলিটন অডিয়েন্স ইন্টারেস্টেড ইন গ্লোবাল ফ্যাশন, আর্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ। সো এখান থেকে হচ্ছে আপনার এই সিনোনিম গুলো তো ইজি, এগুলো একটু দেখে নেবেন। প্রভিনশিয়াল, এটা হচ্ছে অ্যান্টোনিম, খুব ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। প্রভিনশিয়াল হচ্ছে ন্যারো মাইন্ডেড, যে যারা হচ্ছে নিজেকে একটা নির্দিষ্ট একটা প্রভিন্স বা একটা প্রদেশের মধ্যে আটকে রাখে আর কি। যাই হোক, শব্দটা আমরা সামনে পাবো। দেখেন কসমোপলিটন, কসমোস, কসমোস মানে হচ্ছে মহাবিশ্ব বা ইউনিভার্স, ঠিক আছে। কিভাবে শব্দটা মনে রাখা যাবে। আমাদের পরবর্তী ছিল ডেফারেন্স। ডেফারেন্স মানে কাউকে শ্রদ্ধা করা, ঠিক আছে। সো ডেফারেন্স শব্দকে হচ্ছে ডিফারেন্সের সাথে একেবারেই কনফিউজ করা যাবে না, ঠিক আছে। ধরেন কারো বয়স, জ্ঞান বা যোগ্যতার প্রতি সম্মান দেখিয়ে তার ইচ্ছা বা সিদ্ধান্তকে বিনম্রভাবে মেনে নেওয়া অর্থে আমরা ডিফারেন্স শব্দটা ব্যবহার করবো, ঠিক আছে। যেমন ধরেন শিক্ষকরা ক্লাসে আসলে আমরা যে সম্মান দেখিয়ে যে দাঁড়িয়ে যাই, ঠিক আছে, বা শিক্ষকের উপরে কোনো কথা বলি না, এটাকে বলা হচ্ছে শোয়িং ডিফারেন্স, হাম্বল সাবমিশন এন্ড রেসপেক্ট। দ্য ইয়াং সোলজার শোড এ গ্রেট ডিফারেন্স টু হিজ ক্যাপ্টেন, ওকে ফাইন, হ্যাঁ, following every order without a single question. Right? Out of deference to his retired professor, the author dedicated his first book to him. ঠিক আছে। নর্মালি দেখবেন আপনি যখন বিভিন্ন বই খুলেন যে এই বইটা কাকে উৎসর্গ করা হয়েছে, ঠিক আছে, এটা লেখা থাকে। তো এখানে যেটা বলতেছে, একজন সে তার রিটায়ার্ড প্রফেসরকে তো শ্রদ্ধা তো করেই, এটার বাইরে সে তার যে প্রথম বইটা ওই শিক্ষককেই বা ওই প্রফেসরকে ডেডিকেট করেছে, উৎসর্গ করেছে, ঠিক আছে। অবিডিয়েন্স, কমপ্লায়েন্স, উচ্চারণটা খেয়াল করুন, উচ্চারণ হচ্ছে কমপ্লায়েন্স, ঠিক আছে, মানে বাধ্যবাধকতা। সাবমিশন মানে কারোর সামনে মাথা নত করা। রেভারেন্স মানে শ্রদ্ধা, ভার্ব হচ্ছে রিভিয়ার। স্টিম মানে শ্রদ্ধা, রেসপেক্ট মানে কাউকে সম্মান করা আর কি। সো ডিফারেন্স শব্দটা কিভাবে মনে রাখা যায়, ডিফারেন্স সাউন্ডস লাইক রেফারেন্স। ইউ গিভ এ হাই রেফারেন্স অর ভ্যালু টু সামওয়ান ইউ রেসপেক্ট। স্বাভাবিক, আপনি হচ্ছে আহ যাকে অনেক বেশি শ্রদ্ধা করেন তাকে বেশিরভাগ রেফার করবেন বা রেফারেন্স হিসেবে ইউজ করবেন আর কি। আমাদের পরবর্তী শব্দ ডেজাল্টোরি। ডেজাল্টোরি শব্দ হচ্ছে এলোমেলো বা লক্ষ্যহীন, ঠিক আছে। আপনার যদি মনে হয় আপনি একবার বিসিএস দিবেন, এরপর আপনার কাছে মনে হলো আপনি ব্যাংকে চাকরি করবেন, এর কাছে আপনার মনে হলো যে আপনি একটু আইবিএমবিএ তে পরীক্ষা দিবেন, ঠিক আছে। এরপর আপনার কাছে মনে হলো এগুলো সব বাদ, আমি হচ্ছে এখন জিআরই দিব, আমি বাইরে যাব, আইএলটিএস দিব, ঠিক আছে। এই যে আপনার জীবনের পরিকল্পনার কোনো কি নেই, উদ্দেশ্যই নেই, ঠিক আছে, প্রপার কোনো প্ল্যান না, আপনি খালি জাম্প করতেছেন একবার এখানে একবার এখানে একবার এখানে, হ্যাঁ, এটাকে বলতে পারেন ডেজাল্টোরি। যখন কোনো নির্দিষ্ট পরিকল্পনা, উদ্দেশ্য, ধারাবাহিকতা ছাড়া হুটহাট এক বিষয় থেকে অন্য বিষয়ে চলে যায়, ঠিক আছে। আবার ধরেন আপনি সকালবেলা একটু পড়তে বসবেন, পড়তে বসার একটু পর আপনার কাছে মনে হলো যাই 5 মিনিট ফেসবুক দেখে আসি, এরপর এসে আপনি আবার একটা পড়াশোনা করছেন, এরপর আপনার কাছে মনে হলো যাই অন্য রুমে গিয়ে ভাই ব্রাদার সাথে আড্ডা মারি, এরপর একটু মনে হলো একটু ইউটিউব দেখি। এই যে আপনার একটা খাপছাড়া খাপছাড়া হ্যাপজার্ড একটা পড়াশোনা, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি ডেজাল্টরি রিডিং, ল্যাকিং এ প্ল্যান, পারপাস অর এনথুসিয়াজম, ঠিক আছে। আবার কোন একটা কনভারসেশনও কি হতে পারে, রেজাল্টেরই হতে পারে। কিছু কিছু মানুষকে দেখবেন কোন একটা নির্দিষ্ট বিষয়ে কথা বলতে গিয়ে খালি ডাইভার্ট হয়ে যায়, ঠিক আছে, টপিকে থাকতে পারে, এটাকে আপনি ডেজাল্টরি। তাহলে কোন একটা কনভারসেশন কি হতে পারে, ডেজাল্টরি হতে পারে। এখানে কি বলতেছে, সে মেড এ ডেজাল্টরি অ্যাটেম্প্ট টু মেড দা টু ডেজাল্টরি অ্যাটেম্প্ট টু ক্লিন দা হাউস। কারণ আপনি চিন্তা করেন আপনার ঘরটা অপরিষ্কার হয়ে আছে, আপনি বাসাটা পরিষ্কার করবেন আজকে, তো এটার আগে আপনার একটা মাইন্ডসেট লাগবে, ঠিক আছে, একটা মাইন্ড ম্যাপ লাগবে।
কোনটার পর কোন কাজ করবো? একবার আপনি ঝাড়ু দিচ্ছেন, একবার আপনি সিলিং পরিষ্কার করতেছেন, একবার আপনি বই পরিষ্কার করতেছেন, এরকম হবে না। একটার পর একটা সিস্টেমেটিক ওয়েতে করতে হবে, না হলে প্রত্যেকটা জিনিস ডিসকানেক্টেড মনে হবে, হ্যাপহ্যাজার্ড মনে হবে, ঠিক আছে? এমলেস, ইরেটিক, ইরেটিক মানে এদিক ওদিক ঘোরাঘুরি করা, সুপারফিশিয়াল এবং হচ্ছে পারফাংটরি, এগুলো আমার ভাষা ভাষা, ঠিক আছে? উপরে উঠে, এই যে ধরেন আপনি যদি একবার পড়তে গিয়ে একবার উঠেন আবার বসেন, আবার উঠেন আবার বসেন, তাহলে আপনার পড়াশোনা ডিপ লার্নিং হচ্ছে না, ঠিক আছে? এটা জাস্ট উপরে উপরে আপনি পড়তেছেন, হ্যাঁ। এটাকে আমরা পারফাংটরি বা সুপারফিশিয়াল বলতে পারবো। তার ডেজাল্টোরি শব্দটা শুনতে একটা রেজাল্টলেস মনে হয় না? রেজাল্টনেস, রেজাল্টলেস, ঠিক আছে? আপনার কাজকর্ম যদি ডেজাল্টোরি বা হ্যাপহ্যাজার্ড হয়, আপনি এখান থেকে কোনো রেজাল্ট কিন্তু পাবেন না। আমাদের পরবর্তী ডিফিডেন্ট। ডিফিডেন্ট শব্দটা ইজি। ডিফিডেন্ট মানে হচ্ছে, ডিফিডেন্ট ইজ ইকুয়াল টু অপোজিট অফ কনফিডেন্ট। কনফিডেন্ট মানে আত্মবিশ্বাস, ডিফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসহীন বা লাজুক, নিজের যোগ্যতা ক্ষমতার উপর বা আহ, বিশ্বাসের অভাব থাকার কারণে সবার সামনে কথা বলতে বা কোনো উদ্যোগ নিতে দ্বিধাবোধ করা আর কি। মোডেস্ট অর শাই বিকজ অফ ল্যাক অফ সেলফ কনফিডেন্স। ধরেন হচ্ছে আপনাকে বলা হলো স্টেজে উঠে একটা বক্তৃতা দিতে সবার সামনে, আপনার সেই যোগ্যতা আছে, বাট আপনার নিজের প্রতি আপনি আপনি কনফিডেন্ট না আসলে, হ্যাঁ। মানে নিজের যোগ্যতার প্রতি আপনার বিশ্বাস নাই। অনেকে দেখবেন হচ্ছে খুব ভালো ম্যাথ পারে, খুব ভালো ইংলিশ পারে, ঠিক আছে, তারপরে তখন জিআরই দিতে ভয় পায়। কারণ কি? কারণ হচ্ছে ওই নিজের যোগ্যতার উপরে ভরসা নেই আর কি। এটাকে আপনারা ডিফিডেন্ট। খুব ইজি একটা শব্দ। Despite his great talent, the musician remained diffident and often doubted his own abilities. আশা করি ক্লিয়ার। সো এখানে ব্যাশফুল শব্দ অর্থ লজ্জাজনক, মাথায় রাখবেন। টিমিড মানে হচ্ছে ভীরু, এই ধরনের মানুষগুলো একটু আসলে ওই ভীরু প্রকৃতির হয়ে থাকে, ঠিক আছে? ডিফিডেন্ট শব্দকে আবার এভাবে মনে রাখা যাইতে পারে, ডিফিডেন্ট ইজ ইকুয়াল টু ডিফিকাল্ট টু বি কনফিডেন্ট, সামওয়ান হু ফাইন্ডস ইট হার্ড টু বি বোল্ড। বোল্ড মানে সাহসী। আমাদের পরবর্তী শব্দ ডিলেটরি। ডিলেটরি শব্দের অর্থ হচ্ছে আপনার কোনো একটা কাজ করতে গিয়ে সময় নষ্ট করা, কালক্ষেপণ করা। দেখেন জিআরই প্রিপারেশন আপনি তাহলে 3 থেকে 4 মাসও নিতে পারেন, আবার আপনি 8 মাসও নিতে পারেন, আপনি চাইলে 1 বছরও নিতে পারেন, আপনি চাইলে 1.5 বছর ওটা নিয়ে যেতে পারেন, ঠিক আছে? কালক্ষেপণ করা, করবো, আচ্ছা দেখি, আমাদের নর্মাল অনেকের কিন্তু এই ধরনের প্রবণতা আছে, ঠিক আছে? কোনো একটা কাজ, পড়াশোনা বিশেষ করে, ঠিক আছে, আগামীকাল করব, আগামীকাল আসলে আচ্ছা পরশু করব, এর পরের দিন করব, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় প্রোক্রেস্টিনেশন। এই জিনিসটাকে বলা হয় প্রোক্রেস্টিনেশন বা গড়িমসি, ঠিক আছে? গড়িমসি। আর যে করে তাকে বলবো হচ্ছে না প্রোক্রেস্টিনেটর, ঠিক আছে? যাই হোক, ডিলেটরি বা দীর্ঘসূত্রিতা, এটা ধরুন হচ্ছে আমাদের সরকারি অফিসগুলোতে ধরুন আপনার এনআইডি কার্ড কারেকশন করতে হবে, বার্থ সার্টিফিকেট কারেকশন করতে হবে, ঠিক আছে? দিয়ে আসছেন, সংশোধন হওয়ার কোনো খবর নেই, ঠিক আছে? ডিলেটরি। বা কোনো একটা ফাইল স্যাংশন হইতে দেখুন অনেক সময় লাগতেছে, হ্যাঁ, দীর্ঘসূত্রিতা। স্লো টু অ্যাক্ট, ইন্টেন্ডেড টু কজ ডিলে। এখানে কি বলছে? দ্য লয়ার ইউজ ডিলেটরি ট্যাকটিক্স, ওকে ফাইন, such as asking for multiple extensions to slow down the trial process, ঠিক আছে? তো অনেক সময় দেখবেন যে ট্রায়াল বা শুনানিকে হচ্ছে পিছানোর জন্য বিভিন্ন ধরনের এক্সকিউজ দেওয়া হয়ে থাকে। এটাকে বলতে পারেন ডিলেটরি ট্যাকটিক্স। এরপর কি বলতেছে? দ্য কোম্পানি ওয়াজ ক্রিটিসাইজড, মানে কোম্পানি সমালোচিত হয়েছিল ফর ইটস ডিলেটরি রেসপন্স, ওকে ফাইন, তাদের প্রতি, টু দ্য কাস্টমার্স কমপ্লেইন্টস অ্যাবাউট দ্য ফল্ট প্রোডাক্ট। কারণ কোন একটা দোকান থেকে কিছু একটা কিনলেন, প্রোডাক্টটা ভালো ছিল না বা খারাপ, অভিযোগ করার পরেও তারা হচ্ছে ইমিডিয়েট এটাতে রেসপন্স না করে অনেক সময় নিচ্ছিল, ঠিক আছে? তাহলে আমরা প্রোক্রাস্টিনেটিং। ওই দিন আপনারা দেখছেন স্ল্যাক বা রেমিস, কর্তব্য অবহেলা করা অর্থে আমরা নর্মালি এই শব্দ দুইটা ব্যবহার করবো। স্লাগিশ, ভালো করে মাথায় রাখবেন। ডিলেটরি শব্দটা মনে রাখা এই যে ডিলেটরি থেকে আপনি যদি মনে করেন ডিলে, ডিলে মানে হচ্ছে দেরি করা, তাই না? সামওয়ান হু ইজ অলওয়েজ ডিলেইং থিংস। এই ধরনের মানুষগুলো একটু অলস প্রকৃতির হয়ে থাকে, ঠিক আছে? যারা একটু ওই যে প্রোক্রাস্টিনেটর টাইপের। সো এই পেয়ারটা মনে রাখবেন, স্লাগিশ বা ডিলেটরি। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে ইকুইভোকেট। ইকুইভোকেট মানে হচ্ছে সত্য কোনো কথা বা ট্রু কোনো স্টেটমেন্ট এড়িয়ে যাওয়ার জন্য অস্পষ্ট কথাবার্তা বলা, ঠিক আছে? লাস্ট ক্লাসে আমরা অ্যাম্বিগিয়াস শব্দটা পড়ছিলাম, তাই না? অ্যাম্বিগিয়াস, অ্যাম্বিগিয়াস হচ্ছে আনক্লিয়ার বা ভেগ, অস্পষ্ট। ধরেন আপনি আপনার বন্ধুকে বলেন আজকে আমার বাসায় এসো, তোমাকে আমি খাওয়াবো। সে বলে আসতেও পারে, নাও পারে, দেখি, আচ্ছা। এই যে এটা হচ্ছে অ্যাম্বিগিয়াস, তাই না? যে আপনি হচ্ছে কয়েকভাবে এটাকে ইন্টারপ্রেট করতে পারেন, সে আসতেও পারে, এটা একটা, আবার সে নাও আসতে পারে, এটা একটা। আবার ধরেন কোন একটা এলাকায় সরকার বাজেট দিচ্ছে রাস্তা ঠিক করার জন্য, ঠিক আছে, বা ড্রেনেজ সিস্টেমের উন্নতি করার জন্য।
সময় শেষ হয়ে গেছে, কাজ হয়নি, বা কাজ হয়েছে 2 দিন পরে আবার নষ্ট হয়ে গেছে। দেন হইতেছে যখন সাংবাদিক যখন ওই পলিটিক্যাল লিডারকে গিয়ে কোশ্চেন করলো, ঠিক আছে, তখন দেখবেন হচ্ছে তারা মানে সত্য বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, ঠিক আছে। এগুলোকে বলে ইকুইভোকেটিং স্টেটমেন্ট। ইকুইভোকেট, ভোকেট কথাটা আসলে ভোকাল থেকে আসছে, ইকুই মানে হচ্ছে সমান সমান, ঠিক আছে। ইউজ অ্যাম্বিগুয়াস ল্যাঙ্গুয়েজ মানে অস্পষ্ট ভাষা, সো এস টু মানে ইন অর্ডার টু, কনসিল, কনসিল মানে হচ্ছে লুকানো কি দ্য ট্রুথ, অথবা অ্যাভয়েড কমিটিং ওয়ানসেলফ। এখানে কি বলছে দেখেন, ইনস্টিড অফ সেইং ইয়েস অর নো, হ্যাঁ বা না বলার পরিবর্তে দ্য ম্যানেজার বিগান টু, ম্যানেজার হচ্ছে ইকুইভোকেট করতে শুরু করেছিল, লিভিং দ্য এমপ্লয়ি আনশিওর অফ ফাইনাল ডিসিশন, ঠিক আছে। সো এমপ্লয়িরা আসলে ফাইনাল সিদ্ধান্তটা সম্পর্কে অবগত ছিলেন না। এরপর এখানে কি বলতেছে, হি টেন্ডেড equivocate whenever he was asked about his future plan as he did hadn't made up his mind yet। আমাদের অনেক সময় মানুষ যখন জিজ্ঞেস করে ফিউচার প্ল্যান কি, ঠিক আছে, এখন আশা করি সবার ফিউচার প্ল্যান আছে, আরো ধরেন বছর 3-4 আগে যে অস্পষ্ট, আমরা নিজেরাও জানি না আসলে আমরা কি করতে চাই, ঠিক আছে। সো এখান থেকে এগুলো একটু পড়ে দেখবেন, ইকুইভোকেশন, অ্যাম্বিভালেন্স, ইকুইভোকেশন বা ভ্যাসিলেশন, ঠিক আছে, এগুলো ভালো করে পড়তে হবে। আমাদের পরবর্তী শব্দ পোলারাইজ। পোলারাইজ মানে হচ্ছে কোনো কিছু দুইটা ডিফারেন্ট দিকে অবস্থান করা, ঠিক আছে। যেমন পৃথিবীর নর্থ পোল এবং সাউথ পোলের কথা আপনি চিন্তা করতে পারেন, ঠিক আছে। কোনো কিছু একদম মানে একদম হচ্ছে ভাগ হয়ে যাওয়া আর কি, ঠিক আছে। ধরেন কোন একটা জনসমষ্টি আগে একসাথে ছিল, এখন তারা আলাদা হয়ে গেছে, এটা হইতে পারে। আবার ধরুন হচ্ছে কোনটা মতামত আগে সবাই হচ্ছে একসাথে মেনে নিছে, আবার এখন দুইটা ভাগ হয়ে গেছে, মানে সম্পূর্ণ দুইটা ভাগে বিভক্ত হয়ে যাওয়া অর্থে আমরা এই শব্দটা ব্যবহার করবো। আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে, 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে একটা পোলারাইজেশন সৃষ্টি হয়েছিল, তাই না। একদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন, আর দিকে ছিল হচ্ছে পশ্চিম ইউরোপ সহ আমেরিকা এবং পশ্চিম ইউরোপ, ঠিক আছে। তারা চর্চা করতো কমিউনিজম বা সোশিয়ালিজম, আর তারা ছিল হচ্ছে ক্যাপিটালিজম, ঠিক আছে। এটা আশা করি যারা এগুলো নিয়ে খোঁজ খবর রাখেন বা পড়াশোনা করেন তারা এগুলো জানেন। পোলারাইজেশন হচ্ছে নাউন, ডিভাইড অর কজ টু ডিভাইড ইনটু শার্পলি কন্ট্রাস্টিং গ্রুপস অর সেট অফ অপিনিয়ন অর বিলিফ। যাই হোক, বুঝতে পারছেন, কোন একটা জনসমষ্টি বা মতামতকে সম্পূর্ণ দুইটা ভাগে ভাগ হয়ে যাওয়া আর কি। এখানে কি বলতেছে, সোশ্যাল মিডিয়া ওপেন টেন্ডস টু পোলারাইজ পাবলিক অপিনিয়ন, মেকিং পিপল টেক এক্সট্রিম সাইডস অন এভরি ইস্যু। এটা তো আমাদের এখন প্রতিদিনের ঘটনা হয়ে গেছে, 2 দিন পর নতুন নতুন ইস্যু আসে এবং এটাতে দেখুন দুইটা গ্রুপ হচ্ছে ভাগ হয়ে গেছে। সো এখানে এই শব্দগুলো ইজি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ আছে এইটা, শেভার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শব্দ, ঠিক আছে। এত বেশি গুরুত্বপূর্ণ যে ভাষায় প্রকাশ করতে পারবো না। শেভার মানে হচ্ছে কোনো কিছু ভাগ করা, টু স্প্লিট বা সেপারেট। একটা বিষয় আমি আপনাকে ক্লিয়ার করে দিই, ঠিক আছে, ভালো করে খেয়াল করেন। এই শব্দের উচ্চারণ বলেন তো কি হবে, এই শব্দটার প্রোনাউন্সিয়েশন কি হবে? ডিভার্ট। এটা সিভিয়ার। নো, সিভিয়ার না, যে ভাই বলছে শেভার। সিভিয়ার বলে কোনো শব্দ নাই, ঠিক আছে। আপনি যেটা বলছেন এটা সিভিয়ার, ভালো করে দেখেন, গুরুতর অর্থে আমরা সিভিয়ার শব্দটা ব্যবহার করবো, ঠিক আছে। একদম সিভিয়ার। এইটা হচ্ছে, দেখেন ভালো করে ডিভার্ট। দেখেন, এটা হচ্ছে গুরুতর। আনমিউট করে রাখবেন, আনমিউট করে রাখবেন। দেখেন, এটা হচ্ছে সিভিয়ার, গুরুতর অর্থে। বাট আমি যেটা বলছি যে শেভার, লাস্টে কিন্তু ই নাই। শেভার, শেভার মানে হচ্ছে টু সেপারেট, টু সেপারেট। আর এই শব্দটা, এই শেভার হচ্ছে আপনার ভার্ব, এটারই অ্যাডজেক্টিভ হচ্ছে শেভার, ঠিক আছে। আমি নিজেই হচ্ছে একবার একটা টেক্সট কনভার্সন সলভ করতে গিয়ে এই শব্দটা পাইছিলাম, ঠিক আছে। একটা টেক্সট কনভার্সন সলভ করতে গিয়ে আপনার আহ এই শব্দটা পাইছিলাম, আমি এটাকে লিটারালি আপনার সিভিয়ার্ড হিসেবে করছি। পরে ডিকশনারি কিছু দেখলাম, আসলে সিভিয়ার্ড বলে কোনো শব্দই নেই, ঠিক আছে। যেটা হচ্ছে সিভিয়ার মানে গুরুতর, আর এটা হচ্ছে সেভার। আর এই সেভার হচ্ছে আপনার ভার্ব, আর সেভার হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এই বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা? এটা কি বুঝলাম আমরা? কেউ কোনো কথা বলে না। বুঝতে পেরেছি, বুঝছি, হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। ওকে ফাইন, আমাদের পরবর্তী প্রডিগাল। প্রডিগাল মানে হচ্ছে
আহ হিসাব নিকাশ ছাড়া খরচ করতে থাকা, ঠিক আছে? ভবিষ্যতের কথা বিন্দু মাত্র চিন্তা না করে নিজের টাকা পয়সা বা সম্পদ উড়নচণ্ডীর মতো খরচ করে ফেলা অর্থে আমরা প্রডিগল শব্দটা ব্যবহার করব। স্পেন্ডিং মানি অর রিসোর্সেস ফ্রিলি অ্যান্ড রেকলেসলি, ওয়েস্টফুলি, এক্সট্রাভেগেন্ট। না, আপনার ইনকাম ধরেন 20,000 টাকা, আপনি খরচ করেন 25,000 টাকা, ঠিক আছে? নিজেরটা তো আপনি মানে ভালো করে উড়ান তো অবশ্যই, বাকি এরপর যখন শেষ হয়ে যায় দেন আপনি ধার করেন, এরকম একটা বিষয় আর কি। এখানে কি বলতেছে, দ্য সিটি ওয়াজ ক্রিটিসাইজড ফর ইটস প্রডিগল স্পেন্ডিং অন এ ম্যাসিভ স্টেডিয়াম, ওয়াইল যদিও দ্য লোকাল স্কুলস ওয়ার ফলিং অ্যাপার্ট। দেখছেন, লোকাল স্কুলের ঠিক করার কোনো খবর নাই, ঠিক আছে, বাট শহরের মধ্যে হচ্ছে ম্যাসিভ স্টেডিয়াম তৈরি করা হয়েছে, এই কারণেই তাকে হচ্ছে ক্রিটিসাইজ করা হয়েছে। কারণ আপনার দেশের সক্ষমতা নাই, তখন আপনি হচ্ছে বড় বড় প্রকল্প নিয়ে কাজ করবেন, ঠিক আছে, তখন দেখবেন অনেকে এটাকে ক্রিটিসাইজ করে। যাই হোক, আহ এখান থেকে আপনার হচ্ছে স্পেন্ডথ্রিফট শব্দটা অলরেডি পড়ে আসছেন, তাই না? স্পেন্ডথ্রিফট শব্দের অর্থ হচ্ছে আপনার অপব্যয়ী, এক্সট্রাভেগেন্ট মানে অপব্যয়ী, প্রফলিগেট শব্দের অর্থ অপব্যয়ী, ল্যাভিশ শব্দটাও বেশ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা শব্দ মাথায় রাখবেন, ঠিক আছে? এক্সট্রাভেগেন্ট, স্পেন্ডথ্রিফট, প্রফলিগেট বা ল্যাভিশ। অপোজিট হচ্ছে আপনার থ্রিফটি, ফ্রুগাল। ফ্রুগাল মানে মিতব্যয়ী, ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতব্যয়ী, যা হচ্ছে বুঝে শুনে খরচ করা, ঠিক আছে? ইকোনমিক্যাল শব্দটার সাথে ওই ইকোনমিক্স এর কোনো আসলে আপনার কি বলে শব্দ সম্পর্ক নাই, ঠিক আছে? আমাদের পরবর্তী শব্দ ভার্বোস। দেখেন, আমরা যখন লোকুইশাস শব্দটা যখন পড়ে আসছিলাম, ওটা সিনোনিমের মধ্যে ভার্বোস শব্দটা ছিল কি ছিল না বলবেন একটু? হ্যাঁ স্যার ছিল, ঠিক আছে, ক্যারুলাস কিউসোস এগুলো ছিল স্যার। ভেরি গুড, ভেরি গুড। ভার্বোস, ভার্বোস মানে হচ্ছে বাচাল বা শব্দবহুল। কোনো কথা বা লেখায় যতটুকু শব্দের প্রয়োজন তার চেয়ে অনেক বেশি অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করে বিষয়টাকে বড় বা বিরক্তিকর করে তোলা। অনেক সময় দেখবেন হচ্ছে পরীক্ষার খাতায়, দেখেন পরীক্ষার খাতায় একটা কোশ্চেন বা কোনো একটা কনসেপ্ট ধরেন আপনি অনেক বড় করে পড়ছেন, পরীক্ষায় এটা 2 মার্কের জন্য আসছে, আপনাকে এটা বুঝতে হবে ওই কোশ্চেনটা কত মার্কের জন্য আসছে, আপনি কতটুকু লিখবেন, ঠিক আছে? অনেকে দেখবেন দেখবেন হচ্ছে 2 মার্কের জন্য 3-4 পাতা লিখে থাকে, ঠিক আছে? এটাকে বলি আমরা ভার্বস বা ভার্বোসিটি। জীবনের প্রত্যেকটা আমাদের জীবনের প্রত্যেকটা অংশ থেকে আমাদেরকে ভার্বোসিটি পরিহার করতে হবে। আশা করি বোঝা গেছে। ইউজিং অর এক্সপ্রেস ইন মোর ওয়ার্ডস দেন আর নিডেড, না প্রয়োজনের চাইতে অনেক কিছু শব্দ লেখা বা বলা। The professor's lectures were open to verbose that many students struggled to identify the main point. অনেক সময় দেখবেন অনেক শিক্ষকরা হচ্ছে এমন এমন লেকচার দেয়, ঠিক আছে, মানে এত বেশি কথা বলে যে আসল বিষয়টাই বোঝা যায় না। এরপর কি বলতেছে, she edited the report to make it less verbose, removing all the unnecessary sentences and repetitive words, ঠিক আছে? তো কোন একটা বড় রিপোর্ট হচ্ছে এডিট করে একটু ছোট করা হয়েছে। লোকুইশাস মানে বাচাল, ক্যারোলাস মানে হচ্ছে বাচাল, ঠিক আছে? র্যামলিং, র্যামলিং মানে হচ্ছে কোন একটা কথা, কোন একটা বিষয় ধরনের কথা বলতেছেন, ও টপিকে না থাইকা আশপাশের বিষয় নিয়ে বেশি কথাবার্তা বলে। উল্টাটা কি, সংক্ষিপ্ত, সাকসিন্ট, উচ্চারণটা সাকসিন্ট, কনসাইজ বা ব্রিফ, ঠিক আছে? সো ভার্বোস শব্দটা মনে রাখবেন কিভাবে, আপনাকে হচ্ছে আপনি আপনার লেখার মধ্যে যে খুব বেশি ভার্ব ইউজ করা থেকে বিরত থাকবেন, ঠিক আছে? এভাবে জাস্ট একটু মনে রাখবেন। প্রলিজ শব্দটা আমরা কিন্তু দেখে আসছিলাম। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি আপনারা প্রত্যেকটা শব্দ বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারেন। থ্যাংক ইউ। কারো কি ওকে কোনো স্যার, সমস্যা ধন্যবাদ। আছে? ধন্যবাদ স্যার। রাকিব ভাই, ভাইয়া আমাদের পিডিএফ গুলা এমনি ড্রাইভে না দিয়ে পিডিএফ আকারে দেওয়া যায় না মেইলে? ড্রাইভে তো আমি সব আপলোড করে রাখছি। একটু যদি পিডিএফ আকারে দেওয়া হয় আমাদের মেইলে তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি বিবেচনা করে দেখবো, সমস্যা নেই। বাকি বাকি মেইলে মেইলে স্যার যদি মেইলে দেন দিয়েন স্যার, এইভাবে দিলে স্যার আমাদের জন্য মানে আমার জন্য সুবিধা হয় স্যার, মানে জি ভাই, বাইরে যদি দিলেন সমস্যা নাই স্যার। না আমাদের জন্য আমার জন্য একটু সুবিধা হয়, পিডিএফ করে দিলে ভালো হয়, একটু সুবিধা হয় মেইলে। পিডিএফ করাই, পিডিএফ তো করাই, এখন তো পিডিএফ করে পিডিএফ দিয়ে করাই দিই। আছে। আমি প্রিন্ট করে নিছি অলরেডি ভাই, পিডিএফ আমি কম্পিউটার দোকান যে শেয়ার করে দিছি ফোল্ডারে ঢুকে, আমার প্রিন্ট আমার হাতে। আপনি মনে হয় ভাই দেখেন নাই, বা আপনার ওখানে সমস্যা থাকতে পারে। আচ্ছা থাক থাক, সমস্যা নেই, ইটস ওকে, ইটস ওকে, ইটস হ্যাঁ ওকে। ভাই,